ইগনোর করা হচ্ছে বুঝি আমাকে? অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, ইগনোর কোথায় করলাম আপনাকে আমি? তাহলে এভাবে নাচা মেরে চলে যাচ্ছ কেন? কোথায় নাচা মারলাম? নিচে কাজ আছে তাই চলে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, বলুন কি করতে পারি আমি আপনার জন্য জনাব? জাহিন কিছু বলল না, অপলক চেয়ে রইল। চোখ জোড়া মুগ্ধতায় ভরে আছে। অয়ন্তী স্বামীর এমন চাউনি দেখে লজ্জা পেল, ধীর গলায় বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? জাহিন হাসলো, কণ্ঠে খাদ নামিয়ে বলল, ভীষণ মায়াবী লাগছে তোমায় মাই মিসেস। স্বামীর মুখে নিজের সৌন্দর্যের প্রশংসা শুনে অয়ন্তী লজ্জাবতী পাতার ন্যায় নুয়ে পড়ল। লাজুক হেসে বলল, তাই বুঝি? জাহিন আলতো হাতে অর্ধাঙ্গিনীর কানের ভাঁজে খোলা চুল গুজে দিয়ে নমনীয় কণ্ঠে বলল, প্রতিদিন এমন ভাবে সেজে গুজে থাকবে। অয়ন্তী চোখ তুলে জাহিনের পানে তাকালো, বলল, প্রতিদিন? প্রতিদিন কেন সাজবো শুধু শুধু? জাহিন অয়ন্তীর উন্মুক্ত কোমরে হাত রেখে নিজের কাছে টেনে এনে ফিচেল কণ্ঠে বলল, প্রতিদিন সাজবে তার কারণ হলাম আমি, কারণ আমি আমার মিসেসকে প্রাণবন্ত দেখতে চাই। আর জানো, সাজলে নারীদের কত সুন্দর লাগে। অয়ন্তী ভুরুকুটি কুচকে সন্ধিয়ান গলায় বলল, কয়টা নারীকে সাজতে দেখেছেন আপনি? জাহিন অয়ন্তীর কথার মর্ম চট করে ধরে ফেলল আর তৎক্ষণাৎ ঠোঁটের কোণে হাসি রেখে বলল, একজন নারীকে দেখেছি সাজতে, এর বেশি দেখিনি। অয়ন্তী আর কিছু না বলে নিজেকে জাহিনের বন্দি থেকে মুক্ত করতে করতে বলল, ঠিক আছে ছাড়ুন, অনেক কাজ আছে। অয়ন্তীর কথাটা জাহিন আমলে নিল না, বরং হাতের বাঁধন দৃঢ় করল। অয়ন্তী চোখ পাকিয়ে স্বামীর পানে তাকালো। জাহিন সশব্দে হাসলো স্ত্রীর এমন রূপ দেখে। জাহিন মাথা নুয়ে অয়ন্তীর কানের কাছে মুখ এনে ফিচেল গলায় বলল, মনের ভেতরে রোমান্টিক শয়তানটা বারবার প্রলুব্ধ করছে এই সুন্দর পরিপাটি সাজটা নষ্ট করে দেওয়ার জন্য। এখন এর করণীয় কি? অয়ন্তী কথার অর্থ বুঝতে পেরে জাহিনের বুকে হাত রেখে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, অসভ্য চিন্তা ভাবনা, শুধু দূরে থাকবেন আপনি আমার কাছ থেকে। বলেই হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। জাহিন দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, চাইলে কি আর দূরে থাকা যায় মিসেস অয়ন্তী? কাজী সাহেব সব কাগজপত্র রেডি করে নিয়ে এসেছেন। একটু পরে বিয়ে পড়ানো শুরু হবে। নুহাস ছটফট করছে যারাকে বধূরূপে দেখার জন্য। আজ যেন সময়টাও নুহাসের সাথে বেইমানি শুরু করে দিয়েছে। সময় ফুরাচ্ছেই না, যারাকে আনার জন্য তাগিদ দিল। নুহাস বসেছিল, কথাটা শুনে একটু আদর্শাটো বেঁধে বসে চোখ বন্ধ করলো। অয়ন্তী যারাকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। আহান চেঁচিয়ে বলল, এই তো আপু চলে এসেছে। নুহাস প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে চোখের পাতা খুলে সামনের দিকে তাকায়। ভেসে উঠল পূর্ণাঙ্গ এক নারী চিত্র, যে কিনা মাথায় ঘোমটা টেনে চোখের দৃষ্টি নিচে রেখে লাজুক হেসে এগিয়ে আসছে তার নিকট। নুহাসের ঠোঁট জোড়া আলগা হয়ে এলো, বুকের বাপাশের হৃদয়টা বারবার লাফিয়ে জানান দিচ্ছে, এই নারীটা আজ থেকে তোর হবে নুহাস, একান্তই তোর, যে কিনা তোর বুকের পাঁজর দেব না। নুহাস সম্মোহন দৃষ্টিতে চেয়ে রইল। এজন্য অন্য এক যারা। কথায় আছে শাড়িতেই নারী, এজন্য বাস্তব উদাহরণ এই মেয়েটি। নুহাসের মন আকুলি বিকুলি করতে লাগলো নারীটির লাল আভা ছড়িয়ে থাকা নরম গাল দুটো ছুঁয়ে দিতে। আয় মা, এখানে বস। আজমল শেখের কণ্ঠ শুনে নুহাস নিজের চৈতন্য ফিরে পেল। আলগোছে দৃষ্টি সরিয়ে নিল। যারা বাবার পাশে এসে বসেছে। তার সম্মুখে নুহাস বসে আছে সাদা পাঞ্জাবি পরে। যারা চোখ তুলে একবার নুহাসের পানে তাকালো। কতটা প্রাণ উজ্জ্বল দেখাচ্ছে মানুষটাকে, যেটা একটু আগে বিষণ্ণতার আড়ালে ঢেকেছিল। দুজনের চোখে চোখ মিলিত হতে যারা সন্তর্পণে নিজের নজর সরিয়ে নেয়। নুহাস মৃদু হাসলো। যারার বুকের ভেতরে ঝড় বইতে শুরু করেছে। আগে শুধু গল্প শুনে আসতো বিয়ের কানের কাছে যে বিয়ের দিন নাকি এমনটা হয়। এখন নিজের সাথে সেই গল্পের মিল খুঁজে পাচ্ছে অক্ষরে অক্ষরে। যারা নুহাসের বিয়ে সম্পূর্ণ হলো। সকলের মতে দুটো ভালোবাসার মানুষ আজ এক হলো। এর চেয়ে আর প্রশান্তির কি হতে পারে? বিয়ে সম্পন্ন হতেই দুজনে মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। জাহিনের নজর পড়লো আদুরে অয়ন্তী হাসি মুখে দাঁড়িয়ে আছে। তখনই জাহিনের মাথায় একটা কুবুদ্ধি খেলে গেল। ইদানিং মনে খুব বাসনা জাগে বউকে চালাতে। জাহিন অয়ন্তীর পাশে এসে দাঁড়ায়। অয়ন্তী প্রশ্নবোধক নয়নে পাশ ফিরে জাহিনের দিকে তাকায়। জাহিন অয়ন্তীর হাত ধরে বলে, চলো। অয়ন্তী ভুরু কুচকে বলে, কোথায়? জাহিন পুরো কণ্ঠে বলে, বেডরুমে।
অয়ন্তী বিস্মিত হয়ে বলল, বেডরুম? কিন্তু কেন? আমার অনেক কাজ আছে, এখানে এখন যেতে পারবো না। জাহিন গলার স্বর কঠিন করে বলে। স্বামীর আদেশ স্ত্রীদের পালন করতে হয় কিন্তু। অয়ন্তী হতাশ হয়ে বলল, তা জনাব, এখন আপনার কি আদেশ শুনি? এটাই বেডরুমে চলো। এই সময় বেডরুমে কি করব? জাহিন হতাশের উপরে হতাশ। এই মেয়ে কি কিচ্ছু বুঝে না, কেন তাকে বেডরুমে যেতে বলছে? অয়ন্তী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। জাহিন অবলীলায় বলল, চুমু খেতে ইচ্ছে করছে, তাই বেডরুমে যেতে বলেছি। অয়ন্তী বড় বড় চোখ করে তাকায় জাহিনের পানে। দুপাশে ঘাড় ঘুরিয়ে দেখে নেয় কেউ কিছু শুনেছে কিনা। বাড়ি ভর্তি লোকের মাঝে জাহিন কি বলছে এসব? দিন দিন যেন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে এই লোক। আগের ভদ্র জাহিন অনেক ভালো ছিল, এখনের অভদ্র জাহিন একটুও ভালো না, একটুও না। অয়ন্তী আস্তে করে বলে, আপনি দিনকে দিন অভদ্র হয়ে যাচ্ছেন নেতামশাই, এবার ভদ্র হন। জাহিন দুষ্টু হেসে সন্তর্পণে অয়ন্তীর বাহু ধরে নিজের একটু ধারে এনে বলে, কয়েক মাস তো ভদ্র ছিলাম তোমার কাছে, এখন আর এত ভদ্র হয়ে থাকতে পারবো না। আর এত ভদ্র হলে জীবনে বাপ ডাকার শুনতে হবে না। অয়ন্তী স্তব্ধ বেমুর। কি বলছে পাগল লোক? বাপ ডাকার এত শখ জেগেছে মনে? অয়ন্তীর মনে হচ্ছে তার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে যেন। এই লোকের কাছে থাকলে আরও উল্টাপাল্টা কথা শুনতে হবে তাকে। তাই এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যেতে হবে। না হলে যদি কেউ এসব লাগাম ছাড়া কথা শুনে ফেলে কোনোভাবে, তাহলে তার লজ্জায় মাথা কাটা যাবে। রাত এখন 11টা বাজে। জাহিন আর নুহাস কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। বাড়ির সকলে খাওয়া দাওয়া করে নিজ নিজ কক্ষে চলে গেছে অনেক আগেই। অয়ন্তী সবকিছু গুছিয়ে রুমে আসলো। সারাদিন অনেক ধকল গেছে, শরীর বড্ড ক্লান্ত লাগছে। আর ইদানিং অল্পতে অয়ন্তী চরম ক্লান্ত বোধ করে কেন জানি। অয়ন্তী ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে চুল আশ্রিয়ে চিরুনি রাখতে নজর পড়ে একটা নতুন বডি স্প্রের উপরে। অয়ন্তী স্প্রে বোতলটা হাতে নিল। এটা আবার জাহিন কবে কিনলো? খালি নতুন নতুন জিনিস কিনা। অয়ন্তী হাতের পিঠে স্প্রে করে তার ঘ্রাণ নিতেই গা গুলি উঠল। মনে হচ্ছে যেন ভেতরের সবকিছু উগড়ে বেরিয়ে যাওয়ার উপক্রম। অয়ন্তী এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমে ছুটে গেল। গড়গড়িয়ে বমি করে বসে। বমি করে চোখে মুখে পানি দিয়ে বের হতেই দেখে জাহিন গায়ের জ্যাকেট খুলতে খুলতে রুমে এসে ঢুকছে। জাহিন অয়ন্তীর এমন ক্লান্ত ও পরিশ্রান্ত মুখ দেখে দ্রুত পায়ে এসে অয়ন্তীকে ধরে ভীত কণ্ঠে বলল, কি হয়েছে? অয়ন্তী ক্ষীণ কণ্ঠে বলল, কিছু হয়নি। জাহিন গায়ে মাথায় হাত দিয়ে বলল, এমন দেখাচ্ছে কেন তোমায়? শরীর খারাপ লাগছে? জাহিনকে বড্ড অস্থির দেখাচ্ছে। মনে হচ্ছে যেন নিজের প্রিয় কোনো জিনিস হারিয়ে ফেলেছে। কেমন বাচ্চাদের মতো করছে। অয়ন্তী মনে মনে হাসলো, বলল, তেমন কিছু না, একটু মাথা ব্যথা করছে, এই যা। বমি করার কথা অয়ন্তী লুকিয়ে গেল। যদি জানতে পারে বমি করেছে সে, তাহলে এই লোক নির্ঘাত পাগল হয়ে যাবে। জাহিন ধীর কণ্ঠে বলল, বেশি ব্যথা করছে, ওষুধ খাবে? অন্তে চবর্গে উচ্চারণ করে বলল, ঔষধ খাওয়ার মতো ব্যথা নয়, ঘুমালেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ঘুমোতে চলো তাহলে। জাহিন অয়ন্তীকে বিছানায় শুয়ে দিয়ে গায়ে কম্বল টেনে কপালে চুমু এঁকে পড়ল। ঘুমিয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। জাহিন ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। এক পলক অয়ন্তীর ঘুমান্ত মুখখানা দেখে চোখ বন্ধ করে নেয়। তখনই বুকের বাপাসটা ভারী অনুভব করলো। চোখ মেলে তাকিয়ে দেখে অয়ন্তী তার বুকে মাথা রেখেছে। জাহিন অয়ন্তীর মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করল, ঘুমাওনি? খিদে পেয়েছে খুব। খিদে পেয়েছে? ঠিক আছে, একটু অপেক্ষা করো, খাবার গরম করে নিয়ে আসি। না, এসব পোলাও মাংস খেতে ইচ্ছে করছে না। তাহলে? নুডলস খেতে ইচ্ছে করছে। নুডলস রান্না করবে কে এখন? অয়ন্তী মাথা নিচু করে জাহিনের দিকে তাকিয়ে বলল, কেন, আপনি করবেন? আমি? জাহিন কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি রেঁধে নিয়ে আসি। জাহিন চলল বউয়ের আবদার মেটাতে। যদিও জাহিন রান্নায় তেমন পারদর্শী নয়, কিন্তু বউ আবদার করেছে, সে আবদার তো রাখতেই হবে। আর নুডলস তো সহজে রান্না তেমন কঠিন নয়। জাহিন চুলায় পানি বসিয়েছে, তাতে অল্প একটু তেল দিয়েছে নুডলসটা ঝরঝরে থাকার জন্য। পানি গরম হওয়ার সময়টুকুতে পেঁয়াজ, মরিচ, 3 ধরনের সবজি কেটে দেয় জাহিন। নুডলস সেদ্ধ হওয়ার পর পানি ছড়িয়ে নেয়। ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল দিয়ে এক এক করে পেঁয়াজ, মরিচ, ডিম, সবজি ভেজে নিয়ে নুডলস দিয়ে নাড়তে শুরু করে। এমন সময় জাহিনের পাশে এসে অয়ন্তী দাঁড়ায়। অয়ন্তীকে দেখে জাহিন কপট রেগে বলল,
শুয়ে থাকতে বললাম না তোমাকে? আন্টি অবিশ্বাস্য গলায় বলল। ওয়াও, আপনি তো দেখি ভালোই রান্না করতে পারেন, একেবারে শেফ। জাহিন গর্ববোধ করে বলল। আমি সব পারি বুঝলে, একেবারে অলরাউন্ডার। জাহিন সুন্দর করে পরিবেশন করলো। যেহেতু অয়ন্তী নিচে চলে আসে তাই ডাইনিং টেবিলে বসেই খাবে। অয়ন্তীকে বসে থাকতে দেখে জাহিন বলল, কি হলো, খাও, খিদে পেয়েছে তো বললে। এত গরম খাবো কি করে, একটু ঠান্ডা হোক। জাহিন প্লেটটা নিজের কাছে নিয়ে ফু দিয়ে নুডলসটা অল্প ঠান্ডা করে বলল। নাও এবার খাও। অয়ন্তী 1 চামচ নুডলস মুখে তুলল। জাহিন আগ্রহের সহিত তাকিয়ে রইল, বউয়ের দিকে বলল, কেমন হয়েছে? ভালো হয়নি? অয়ন্তী মুখটা কালো করে বলল। জাহিন বুঝলো সে পড়ালেখায় ফেল না করলেও রান্নায় ফেল করে ফেলেছে হয়তো, কিন্তু অয়ন্তী পরক্ষণে হাসি মুখে বলল, খুব মজা হয়েছে। জাহিনের মুখে উজ্জ্বল হলো। সত্যি? তাহলে খাও। আপনি খাবেন? না না, তুমি খাও। কিন্তু অয়ন্তী জাহিনকে কয়েক চামচ নুডলস খাইয়ে দিল। এতটাও খারাপ হয়নি, তবে লবণটা একটু কম হয়ে গেছে, কিন্তু খাওয়ার উপযোগী আছে। অয়ন্তী পেট ভরে খেলো। বমি করাতে পেট একেবারে খালি হয়ে গিয়েছিল। দুজনে মিলে কিচেন পরিষ্কার করে রুমে চলে যায়। নিস্তব্ধতায় ঘেরা শীতের রাত। ঘড়ির কাঁটায় রাত 12:13 বাজে। নুহা সেই ঠান্ডা আবহাওয়ার মাঝে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, পাতাঝরা গাছের দিকে চেয়ে। অনেকক্ষণ যাবৎ বিছানায় গড়াগড়ি করেছে শুয়ে থেকে, কিন্তু দু চোখে ঘুম এসে হানা দেয়নি। বারবার যারার রক্তিম মুখখানা ভেসে উঠছে। খুব ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে প্রেয়সীর রক্তিম মুখখানা। এত বছর পর এই নামহীন সম্পর্কটা একটি পবিত্র নাম পেয়েছে, ভাবতেই সর্বাঙ্গে খুশির জোয়ার বয়ে গেল। বিয়ে করেছে অথচ বউ ছাড়া থাকতে হচ্ছে তাকে, যে বউ কিনা তার সামনের ঘরেই আছে, কিন্তু বউর কাছে যেতে পারছে না। কি এক অসহনীয় যন্ত্রণায় যা প্রকাশ করা বড় দায়। এতদিন তো অবুঝ মনটাকে ধরে রেখে বেঁধে রেখে যেত, কিন্তু এখন কি করে বুঝিয়ে দেবে যেখানে মেয়েটি শরিয়াত মোতাবেক তার বউ? নুহাস দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রুমের ভেতরে আসলো। বড্ড অস্থির লাগছে, একা রুমে থাকতে ইচ্ছেই হচ্ছে না। কই গত রাতগুলোতে তো এমনটা হয়নি, আর আজকে বিয়ে করে একদিনে এই অবস্থা, তাহলে সামনের দিনগুলো কাটবে কি করে? এসব ভেবেই চাপা গলায় চিৎকার করে দুহাত দিয়ে চুল এলোমেলো করে ধপ করে বেডে বসে বিরস গলায় বলল, এ কি মহাজালায় পড়লাম রে বাবা বিয়ে করে। এখন তো মনে হচ্ছে বিয়েটা এখন না করলেই ভালো হতো। নুহাস শারাপকে কল করলো। যদি শারাপের সাথে কিছুক্ষণ কথা বলে তাহলে হয়তো ভালো লাগবে। আর মোট কথা, শারাপকে তো জানানো হয়নি তাদের বিয়ের কথাটা, আজ জানবই বা কী করে? শারাপের ফোন বন্ধ সেই দুপুর থেকে, এখনও একই ঘটনা, ফোন বন্ধ। নুহাস চিন্তায় পড়ে গেল, শারাফের কোনো বিপদ আপদ হলো না তো আবার? এমন উদ্ভট চিন্তা মাথায় আনার জন্য নুহাস মনে মনে নিজেকে গালি দিল। নুহাস দরজা খুলে উকি মারল। তার বউ কি ঘুমিয়ে গেছে নাকি তার মতো জেগে আছে? যারা রুমের দরজার নিচে আলোর প্রতিফলন দেখা যাচ্ছে, তার মানে জেগে আছে। যারা পড়ার টেবিলে বসে ডায়েরি পড়ছে। এত বছরে জমে থাকা নুহাসের প্রতি ভালোবাসা, রাগ, অভিমান, দুঃখ, কষ্ট, অভিযোগ সকল স্মৃতি ডায়েরির পাতায় লিখে রেখেছিল, সেগুলোই আবার একান্তভাবে স্মৃতিচারণ করছে। এমন সময় ফোন বেজে ওঠে, নুহাসের কল। যারার অভিমান জেগে বসলে এতক্ষণ মনে পড়ল তার কথা মহাশয়, ধরবে না সে কল এই লোকের। কিন্তু দুবার রিং হতেই যারা কল ধরল। বেশি আসলো নুহাসের ভারী কণ্ঠস্বর, কি করছো? যারা চুপ রইল। নুহাস পুনরায় বলল, ঘুমোননি এখনো? না। যারার কণ্ঠে স্পষ্ট অভিমানের আভাস পেল নুহাস, আর তার যুক্তিসঙ্গত কারণটা কি সেটা সে জানে। নুহাস গলা খাকারি দিয়ে বলল, ঘুমোনি কেন এখনো? পড়ছি তাই। নুহাস নৈশব্দে হেসে বলল, মন কি বইয়ের পাতায় আছে নাকি অন্য কোথাও আছে? যারা তেজি গলায় বলল, অন্য কোথাও থাকবে মানে কি? কি বলতে চাইছো তুমি? আমি পড়ালেখার ফাঁকিবাজি? দরজাটা খুলো, আমি তোমার রুমে আসছি। বউ ছাড়া ঘুম ধরছে না। নুহাসের মুখে বউ ডাকটা শুনে যারা বুকটা ধক করে ওঠে, শির দ্বারা বেয়ে শিহরণ বয়ে গেল। যারাকে মৌন দেখে বুঝলো মৌনতা সম্মতির লক্ষণ। নুহাস বলল, আসছি আমি, দরজাটা খুলো। বলেই কল কেটে দেয়। যারা চেয়ারে তবদা হয়ে বসে রইল। দরজা খুলবে নাকি খুলবে না এটা ভেবে দোটানায় পড়ে গেল। বাবা তো কঠোরভাবে বলে দিয়েছেন দুজনে একসাথে কোনো মতেই থাকতে পারবে না যতদিন না তার পড়াশোনা কমপ্লিট হয়। ঠিক করলো সে দরজা খুলবে, কিন্তু নুহাসকে কি করে দরজার মুখ থেকে ফিরিয়ে দেবে। কিছুক্ষণ পরে মেসেজ আসার শব্দ হয়, নুহাসের মেসেজ।
মিসেস সারা, দরজাটা খুলো প্লিজ। কেউ যদি আমাকে দেখে তোমার দরজার সামনে এভাবে অনাহারীর মতো দাঁড়িয়ে আছি, তখন সবাই কি ভাববে বলো তো? যারা ফিক করে হেসে উঠল। অনাহারি এবার কেমন কথা! নুহাসের কথা শুনে মনে হচ্ছে কতকাল ধরে উপবাস সে, কিন্তু ডিনারেই তো গান্ডে পিণ্ডে খেলো। দরজায় করাঘাত হলো। যারা দরজার পানে তাকিয়ে জোরে নিঃশ্বাস ছেড়ে উঠে দরজার ছিটকিনি খুলে দ্রুত পায়ে দূরে সরে গেল। দরজা খোলার শব্দ পেয়ে নুহাস ভেতরে ঢুকে দেখে যারা তার দিকে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। নুহাস হাসলো, দরজার ছিটকিনি লাগিয়ে দিল। দরজা লাগানোর শব্দ শুনে যারা কেঁপে ওঠে। নুহাস ধীর পায়ে যারা দিকে এগিয়ে আসছে। যারা চোখ মুখ খিচিয়ে বন্ধ করে রেখেছে, স্পষ্ট টের পাচ্ছে সে নুহাস তার দিকে এগিয়ে আসছে। যারা শুকনো ঢোক গিলল, কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে তড়িঘড়ি করে স্থান পরিবর্তন করতে নিবে, তখনই নুহাস তার হাত চেপে ধরে হেসকা টান মেরে নিজের কাছে টেনে এনে দুহাত দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। যারা পিঠ দিয়ে ঠেকেছে নুহাসের চড়া বুক। বুকের ভেতর তুমুল আন্দোলন শুরু হলো। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। নুহাস জারার কাঁধে থুতনি ঠেকিয়ে মুখ ডুবিয়ে দেয় জারার খোলা চুলে। না চাইতেও যারা খামচে ধরে নুহাসের হাত। নুহাসের জড়ানোর কণ্ঠ ভেসে আসে। পালিয়ে যেতে চাইছো? যারা কম্পিত গলায় বলল। নুহাস ভাই, বাবা জানতে পারলে রাগ করবে। নুহাস জারাকে নিবিড়ভাবে আঁকড়ে ধরে বলল। বাবা তো এটা জানলে রাগ করতে পারতো। তখন কি তুমি এটা ভেবে আমার সাথে সম্পর্কে না জড়িয়েছিলে? নুহাস ভাই। কিসের নুহাস ভাই? আমি ওর হাজব্যান্ড, ভুলে গেলে? এর মাঝে সন্ধ্যায় যে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। তোমার নিজের ঘরে যাওয়া উচিত। নুহাস ঝড়ের বেগে যারাকে নিজের দিকে ফিরিয়ে দুরূহ কণ্ঠে বলল। যাব না। জীবনে 28টা বসন্ত একাকী পার করার পর বিয়ে করেছি কি বউয়ের কাছ থেকে দূরে থাকার জন্য? অসম্ভব। আজকে রাতে এখনই থাকবো, দেখি কে আটকায়। কিন্তু যারা বাক্য ব্যয় করতে পারল না, তার আগে নিজেকে আবিষ্কার করলো শূন্যে, অর্থাৎ নুহাসের কোলে। নুহাস এগিয়ে যাচ্ছে বিছানার দিকে। যারা ভয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে। পরবর্তীতে কি হতে যাচ্ছে সে সেটা কল্পনা করতে চাইছে না, কিন্তু যারার ভাবনাকে ভুল প্রমাণিত করে দিয়ে তাকে বেডে বসিয়ে নিজের সোজা যারার কোলে মাথা রেখে টান টান হয়ে শুয়ে পড়ল নুহাস। যারা বিস্ময়কর চেহারা নিয়ে তাকিয়ে আছে। নুহাস একগাল হেসে যারার নাক টেনে অদূরে গলায় বলল। মাথায় হাত বুলিয়ে দাও তো বউ, তোমার কৌবল হাত দুটো দিয়ে। লজ্জায় যারার গাল দুটো রক্তিম হয়ে পড়ল। ইস, কত আদরে ভরা কণ্ঠে আবদার করলো। নুহাস আড়ষ্ট কণ্ঠে বলল। লজ্জা পেও না আমার লজ্জাবতী রানী। যারা ঠোঁট কামড়ে হাসলো। নুহাস নিজেই যারার হাত কপালে রেখে চোখ বন্ধ করে বলল। নাও হাত বুলিয়ে দাও। যারা ধীরগতিতে নুহাসের মাথায় হাত বোলাতে বোলাতে মুগ্ধ নয়নে চেয়ে আছে নুহাসের পানে। কি নিষ্পাপ লাগছে দেখতে। এই মানুষটা তার স্বামী। এখনো যেন মনে হচ্ছে কোনো কল্পনার রাজ্যের বিভোর হয়ে আছে সে। না, এটা কল্পনা নাই, বরং এটা বাস্তব। যারার মনের গহীনে এক অদম্য আকাঙ্ক্ষা জাগলো। নুহাসের কপালে ঠোঁট জোড়া ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে। যারা মাথা নুয়ে নুহাসের কপালে সশব্দে চুমু দিয়ে বসে। তখনই নুহাস চোখ মেলে তাকায়। যারা তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে নেয়। নুহাসের কোনো প্রতিক্রিয়া না পেয়ে যারা চোরা চোখে তাকালো, তখনই কিছু বোঝার আগে নিজেকে আবিষ্কার করলো নরম বিছানায়। নুহাস ঠিক তার উপরে ঝুঁকে আছে। উত্তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে সারা মুখময় জুড়ে, সুগভীর চোখে চেয়ে। যে চোখের ভাষা যারা মেয়ে হয়ে স্পষ্ট বুঝতে পারছে। বুঝে নেয় অক্ষিপুর জোড়া। নুহাস নিজের শক্তপোক্ত পুরুষালেই খসখসে হাত ডোবালো যারার কোমল হাতে। নুহাস ধীরে ধীরে মাথা নুয়ে যারার নরম গোলাপি ওষ্ঠ জোড়া নিজের দখলে নিয়ে নিল। যারা চোখ নিখিছে বন্ধ করে নেয়। সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু দুটো সত্তা যেন তার ধার ধারছে না। তারা নিজেদের মাঝে মত্ত আছে। যারা চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। এর মাঝে নুহাস শান্ত হলো, নিজের চৈতন্য ফিরে পেল। যারার অতি নিকট থেকে সরে এলো। লাজে রাঙা মুখখানা নিবিড়ভাবে দেখল। যারা লজ্জায় অস্বস্তি তাকাতে পারছে না। নুহাস মুচকি হাসল। বন্ধ দু চোখের পাতায় গভীর চুমু বসিয়ে মুখ নিয়ে যায় যারার কানের কাছে। মোহগ্রস্ত স্বরে বলল। এই পর্যন্ত সীমাবদ্ধ থাক, এর বাইরে গেলে আবার শ্বশুরমশাইয়ের কথার অপমান করা হবে। তবে এটা নিশ্চয়তা দিতে পারছি না কবে এর সীমা উচ্চ সীমায় পৌঁছে যায়, কারণ এত কাছে বউ রেখে কিছু করব না এমন সভ্য পুরুষ কিন্তু আমি নই মিসেস জারা শেখ। যারা চমকে চোখ মেলে তাকায়। নিমিষেই দৃষ্টিতে দৃষ্টি মিলল। নুহাস তৎক্ষণাৎ পাশে শুয়ে পড়ে যারাকে নিজের বক্ষস্থলে আগলে নিয়ে চুলের ভাঁজে চুমু এঁকে বলল। ঘুমো, ভয় নেই, আজ কিছু করব না। তবে যারা অবাক হয়ে স্বামীর পানে তাকিয়ে আছে। নুহাস সশব্দে হেসে যারার ঠোঁটে টুপ করে চুমু খেয়ে বলল। ঘুমাও।
অগত্যা যারা স্বামীর বুকে চুপটি করে শুয়ে আছে। কেমন সুখ সুখ অনুভূতি হচ্ছে। কতজন পায় নিজের ভালোবাসার মানুষটিকে আপন করে পেতে। 10 জনের মাঝে 9 জনেই নিজের প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলে, আর সারাটি জীবন মনের মাঝে চাপা যন্ত্রণা বয়ে বেড়ায় আমৃত্যু পর্যন্ত। কিন্তু সে পেয়েছে নিজের ভালোবাসার মানুষটি নিজের করে। যারা তপ্ত নিঃশ্বাস ফেলে নিজেকে আরেকটু গুটিয়ে নেয়। নুহাস সন্তর্পণে শক্ত হাতে যারাকে জড়িয়ে ধরে প্রগাঢ় কণ্ঠে বলে, আই লাভ ইউ যারা, খুব বেশি ভালোবাসি তোমায়, খুব। যারা নুহাসের অ্যাডামস অ্যাপেলে ঠোঁট ছুঁয়ে বলে, আমি তোমায় ভীষণ ভালোবাসি নুহাস ভাই। ভোরের আলো ফোটার আগে নুহাস নিজ কক্ষে চলে যায় সবার অগোচরে। কিন্তু একজনের চোখে সেটা ধরা পড়ে, আর তা দেখে মুখে হাসি রেখাও ফুটে ওঠে। অষ্টাদশী এক যুবতী লাগেজ টানতে টানতে শেখ বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায়। এক পল বাড়িটির দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গেটের দিকে এগিয়ে যায়। তখনই দ্বার রক্ষক এসে বাধা দিয়ে বলেন, কি দরকার? মেয়েটি মিষ্টি করে হেসে বলল, এই বাড়ির বড় ছেলের বউকে, মানে মিসেস অয়ন্তীকে। অয়ন্তীর কিডন্যাপিং কেসটার পর থেকে কোনো অচেনা গাড়ি কিংবা অচেনা মানুষ আসলে তার আইডেন্টি ভালো করে চেক করার পরে ভেতরে ঢোকার অনুমতি পাওয়া যায়। দ্বার রক্ষক বলেন, আপনার পরিচয় কি? আপনাদের বাড়ির বড় বউকে অবন্তী নামটা বলবেন, তাহলেই হবে। আমি ওনার ভীষণ পরিচিত একজন। ঠিক আছে, অপেক্ষা করুন। অয়ন্তী জাহিনের লন্ড্রি থেকে আসা পোশাকগুলো এক এক করে আলমারিতে তুলে রাখছে। এমন সময় ফোন বেজে ওঠে। লিজা কল করেছে। এতদিন পরে তাহলে তার কথা মনে পড়ল। কল ধরতেই লিজা চেঁচিয়ে উঠল। অয়ন্তী ফোনটা কান থেকে দূরে সরিয়ে নেয়। পুনরায় ফোন কানে রেখে বলল, কি হয়েছে? দোস্ত, আমি কি করব বুঝতে পারছি না। কোন বিষয়ে? বিকালে আমাকে বউ দেখতে আসছে। অয়ন্তী প্রফুল্ল গলায় বলল, ওমা, তাই নাকি? তাহলে তোমার বিয়ের ফুল ফুটছে। আর ফুল ফুটাফুটি মাকে বলেছি বিয়ে করব না, কিন্তু মা বলেছে ছেলে নাকি একেবারে রাজপুত্র। কিন্তু মা ছেলের বিষয়ে আর কিছুই জানে না, শুধু ঘটকের কথাই নাচানাচি করছে। সমস্যা কি? পাত্রপক্ষ তো বিকালে আসবেই, তখন ভালো করে সবকিছু জেনে নিবি। আচ্ছা, আর একটা কথা, তোর আর জাহিন ভাইয়ের মাঝে সব ঠিকঠাক তো? জানি শুনি আমার খুব ভালোবাসেন। আমার কিছু হলে এতটা অস্থির হয়ে পড়েন যে কি করবেন না করবেন দিশে হারিয়ে ফেললেন। দেখেছিস, বলেছিলাম না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এমন সময় আহান চেঁচিয়ে আসতে আসতে বলল, ও ভাবি, ভাবি তোমার সাথে একজনকে দেখা করতে এসেছে। অয়ন্তী লিজাকে পরে কল দিবে বলে কল কেটে দেয়। অয়ন্তী আহানের সাথেই নিচে নামে। কে দেখা করতে এসেছে তার সাথে? অয়ন্তীকে দেখে জোহরা বেগম বলেন, অয়ন্তী, তোমার সাথে অবন্তী নামের একটা মেয়ে দেখা করতে এসেছে। অয়ন্তী হতবাক হয়ে বলল, অবন্তী? এর মাঝে যারা বলল, ভাবি, তোমার বোনের নামও তো অবন্তী, তাই না? জোহরা বেগম বলেন, তাই তো, আমার তো এটা মাথায় আসেনি। অয়ন্তী কিছু না বলে সোজা বাড়ির মেইন গেটের সামনে দ্রুত পায়ে হেঁটে এসে দাঁড়ায়। তার সামনে অবন্তী, তার আদরের ছোট বোন দাঁড়িয়ে আছে। অবন্তী 2 কদম এগিয়ে এসে সহজ গলায় বলল, কেমন আছো আপু? অনেকদিন পর দেখা হলো। অয়ন্তীর চোখ টলমল করছে, চোখের পানিরা উপচে পড়ছে। আজ কয়েক মাস পর বোনের কণ্ঠ শুনতে পেয়েছে সে। অয়ন্তী অবন্তীকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। শরীর মৃদু কাঁপছে তার। সকলে হতবাক হয়ে তাকিয়ে। অবন্তী বোনের পিঠে হাত বুলিয়ে বলল, আরে এত কাদার কি আছে, শান্ত হও। অয়ন্তী ধীরে সুস্থে শান্ত হলো। অবন্তীর বোনের চোখের জল মুছে দিল। অয়ন্তী ভাঙ্গা গলায় বলল, 4 মাস পর অভিমান কমলো। অভিমান করাটা কি যুক্তিসঙ্গত ছিল না? অয়ন্তী ওই বিষয়ে কথা বাড়াতে চায় না, তাই অন্য প্রসঙ্গ তুলে বলল, হঠাৎ এখানে বাবা মামনি জানে তুই যে এখানে এসছিস? জানে। কই, আমাকে তো কেউ কিছু বলেনি। সারপ্রাইজ দেব বলে। এর মাঝে জোহরা বেগম বলেন, আচ্ছা আচ্ছা, 2 বোন ভেতরে চলো, ভেতরে গিয়ে কথা হবে। ভেতরে চল। সকলে শেখ বাড়ির অন্দর মহলে আসলো। অবন্তীর এখানে আসার কারণটা হলো বিশ্ববিদ্যালয় ইন্টারভিউ দেওয়া। ইন্টারভিউ দিয়েই সে চলে যাবে, আর 1 সপ্তাহ পরেই তার ইন্টারভিউ। বেলা 11:30 বাজতে চলল, কিন্তু রিহান এখনো বিছানায় কুম্ভকর্ণের মতো পড়ে আছে।
সারা রাত জেগে অফিসের কাজ করেছে, যার দরুন ঘুম আজ তাকে রেহাই দিচ্ছে না। কিন্তু নিচ থেকে আসা চেঁচামেচি শুনে রিহানের ঘুম পাতলা হয়ে এলো। বুড়কুচকে তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দ্বারা চোখ চেপে ধরে চবর্গীয় শব্দ উচ্চারণ করে বিরক্তকর গলায় বলল, এত চিৎকার চেঁচামেচি কিসের? বাড়িতে কেউ কি এসেছে নাকি? রিহান ঘুমে ঢুলতে ঢুলতে রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়ে নিচে তাকাতেই চোখের সাদা অংশ স্বাভাবিকের চেয়ে বড় বড় হয়ে যায়। এতক্ষণে ঘুমে ছুটে গেছে পলকে, কিন্তু সে কি ভুল দেখছে নাকি? রিহান চোখ কষলিয়ে পুনরায় তাকালো, না ভুল নাই, সত্যি তার সামনে তার জীবনে আসা প্রথম ভালোবাসার নারীটি বসে আছে। কিন্তু এই মেয়ে এখানে কি করছে? আর তার বাড়ির সবাই এত হেসে হেসে কথা বলছে কেন এই মেয়ের সাথে? রিহান তৎক্ষণাৎ রুমে ঢুকে ল্যান্ডলাইনে ফোন করলো। যারা ফোন ধরলো। হ্যালো, আমার রুমে আয় কুইক বলেই কেটে দেয় ফোন। যারা হতভম্ব হয়ে পড়ল। রুমে আয় মানে? বাড়ি থেকেই বাড়ির ল্যান্ডলাইনে কল দেওয়ার মানে কি? অগত্যা যারা চলল ছোট ভাইয়ের রুমে। যারা রুমে ঢুকতেই রিহান অস্থির কণ্ঠে বলল, মেয়েটা কে রে? যারা ভুরু কুচকি বলে, কোন মেয়েটা? আর এর নিচে যেই মেয়েটা এসেছে সেই মেয়েটা কে? ও, ওই মেয়েটা তো ভাবির ছোট বোন। রিহান হতভম্ব হয়ে বলল, ভাবির বোন মানে? অবন্তী আপু আমাদের এখান থেকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছে। অবন্তী ওই মেয়ের নাম? যারা চিন্তিত গলায় বলল, অবন্তী এতে এত অবাক হওয়ার কি আছে? না কিছু না, তুই যা। যারা চলে যায়। হলো কি হঠাৎ ভাইয়ার? রিহান কোমরে দুহাত রেখে উচ্চস্বরে হেসে ওঠে। এত বড় ধোকা দিল পুচকে মেয়ে তাকে। আসল নাম অবন্তী, আর তাকে বলল পাপড়ি। রিহান বিড়বিড় করে বলল, ওকে ফাইন, আমাকে ধোকা দেওয়া না, এর শোধ আমি নিব মিস অবন্তী। টিভির পর্দায় জাহিনকে দেখানো হচ্ছে নির্বাচন অফিসে সকল নেতাবৃন্দরা তাকে ফুল দিয়ে বরণ করছে। সেই দৃশ্যটা ত্রিনব ঠোঁটে রহস্যময় হাসি রেখে দেখছে। ত্রিনবের পাশে দীনেশ বসা, সে বিরস কণ্ঠে বলল, সালার তো মুখ থেকে হাসি সরছেই না। ত্রিনব সুরে সুরে বলল, হেসে নিক, যত পারে প্রাণ ভরে হেসে নিক, এরপর যে আর হাসতে পারবে না। দীনেশ আগ্রহ সহিত বলল, কি করবে ভাই? সময় হোক বলবো। বলছিলাম কি ভাই, আমাদের দলটা একটু ভারী করা যেত না? মানে দেখো তুমি, ওই জাহিন হারামি তোমার শত্রু, আবার ওই খলিলেরও শত্রু। এখন তুমি আর খলিল যদি এক হও, তাহলে ওই জাহিনকে পরাস্ত করাটা সোজা হবে। ত্রিনব সশব্দে হেসে বলল, ওই বুইরা শালা রে আমার দলে ভিড়াবো, তুই ভাবলি কি করে? ওই বুইরার বেল শেষ, জনগণ যে এর পিটায় নাই, এটাই ওর ভাগ্য। কিন্তু ভাই, কোনো কিন্তু নয়, এই ত্রিনব একাই 100, দরকার পড়লে নিজের কৃতকর্মের ফল ওই বুইরার ঘাড়ে চাপিয়ে দিব। রিহান চোখে মুখে রহস্যময় হাসি রেখে অবন্তীর দিকে তীক্ষ্ণ চাউনি ফেলে চেয়ে আছে। অবন্তী যখন রিহানকে দেখে তখন ভূত দেখার মতো চমকে ওঠে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে স্থির চোখে তাকিয়ে আছে। সত্যি রিহান তার সামনে নাকি সে ভুল দেখছে? অবন্তী কয়েকবার চোখের পাতা ফেলে তাকালো, না সত্যি তো রিহান? যারা হাসি মাখা গলায় বলল, অবন্তী আপু আমার আরেক ভাইয়া, আর তোমার বেয়াই। রিহান বাঁকা হেসে বলল, ভালো আছেন বেআইন সাহেবা? অবন্তী রাও করল না। সে বাকশক্তি হারিয়ে ফেলেছে যেন। এতদিনের সকল মিথ্যাচার তো ধরা পড়ে গেছে রিহানের কাছে নিমেষে। তার নাম যে পাপড়ি নয় সেটাও জেনে গেছে এতক্ষণে হয়তো। কি হবে এবার? এসব ভেবে অস্বস্তিতে মুখ পাংশুটে হয়ে গেল অবন্তীর। রিহান খোঁচা মেরে বলল, বেআইন সাহেবা কি বোবা নাকি যে কথা বলছেন না? যারা হেসে উড়িয়ে বলল, কি বলছো ভাইয়া এসব? বোবা হতে যাবে কেন অবন্তী আপু? রিহান এক ভুরু উপড়ে তুলে বলে, তাহলে কথা বলছেন না কেন? যারা অবন্তীকে 2-3 বার ডাকলো, কিন্তু কোনো সাড়া আসলো না অবন্তীর তরফ থেকে। যারা তার জন্য অবন্তীর বাহুতে হাত রেখে বলল, অবন্তী আপু কোথায় হারিয়ে গেলে? অবন্তী নিজ স্থানে ফিরে এসে এলোমেলো কণ্ঠে বলল, কিছু বললে? রিহান বিদ্রুপ করে বলল, ইস, আমার বেআইন সাহেবের মনটা বড্ড আনচান, যেখানে সেখানে চলে যায়। মনটাকে শক্ত করে ধরুন, না হলে সামনে থাকা মানুষগুলো কে কি বলছে সেটাতে মনোনিবেশ করতে পারবেন না তো।
অবন্তী গম্ভীর কণ্ঠে বলল, আমাকে নিয়ে এতটা কষ্ট করে ভাবার জন্য ধন্যবাদ। রিহান দাঁত কামড়ে হাসল, বলল, ও মা, কি বলেন এসব? আপনি আমার একমাত্র বেআইন সাহেবা, আর আপনাকে নিয়ে ভাববো না তা কি করে হয় বলুন? হাহা, আমার তো একটা দায়িত্ব আছে বলুন। আপনার দায়িত্ব আপনার কাছে সসম্মানে পকেটে ভরে রাখুন, বের করার প্রয়োজন নেই। সেটা আমি বুঝবো। সকলে হতভম্ব হয়ে চেয়ে দেখছে তাদের কথোপকথন। কেমন জানি দুজনের মাঝে পরোক্ষভাবে খোঁচাখুচি চলছে। মনে হচ্ছে দুজনে পূর্ব পরিচিত, কিন্তু তাদের জানা মতে আজই দেখা হলো দুজনের। তাহলে এমন সাপে নেউলের সম্পর্ক হলো কখন? জোহরা বেগম সন্ধিয়ান হয়ে বলেন, রিহান, এমন খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলছিস কেন? রিহান জ্বলে উঠল যেন। কোথায় খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলছি? বুঝলাম না, তুই রেগে গেলি কেন? রিহান ঢোক গিলে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, কোথায় রেগে গেলাম আমি? জোহরা বেগম ছেলেকে কিছু না বলে অবন্তীকে বলেন, অবন্তী, তুমি যাও, ফ্রেশ হও, গিয়ে ওর সাথে কথা বলে সময় নষ্ট করো না। যারা তোমার রুমটা দেখিয়ে দিবে। যারা বলল, হ্যাঁ অবন্তী আপু, চলো। অবন্তী রিহানের দিকে তাকালো। রিহান চোয়াল শক্ত করে রেখেছে, বোঝাই যাচ্ছে লোকটা আগুন হয়ে আছে রেগে। তাকে এই বাড়িতে থাকতে হলে সাবধানে থাকতে হবে, না হলে বাঘের খাবার হতে বেশি সময় লাগবে না। রিহান দাঁতে দাঁত চেপে মনে মনে আওড়ালো, আমাকে মিথ্যে বলার শাস্তি তোমাকে পেতে হবে মিস অবন্তী। অবন্তী ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই চমকে ওঠে, চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে আছে। রিহান পায়ের উপর পা তুলে বিছানায় হেলান দিয়ে মনের আনন্দে ফোনে গেম খেলছে। অবন্তী অবিশ্বাস্য গলায় বলল, আপনি আপনি এখানে কি করছেন? রিহান গেম বন্ধ করে অবন্তীর দিকে এক পলক তাকিয়ে বলল, দেখতে আসলাম। অবাক হলো অবন্তী। দেখতে আসলেন মানে? কি দেখতে এসেছেন? রিহান ঘাড় বাঁকিয়ে অবন্তীর দিকে এক নজরে তাকিয়ে রইল। অবন্তী অস্বস্তি বোধ করল, নিজের দিকে তাকাতেই আটকে উঠল। গায়ে ওড়না নেই তার, এর জন্য লোকটা এমন বেহায়ের মতো তাকিয়ে আছে। অসভ্য কোথাকার। অবন্তী তাড়াতাড়ি ওড়না নিয়ে গায়ে মাথায় দিয়ে তেজি গলায় বলল, এই আপনি এ ঘর থেকে বের হন, অসভ্য লোক। রিহান বেড থেকে নেমে এগিয়ে এলো অবন্তীর দিকে, চোখে মুখে কেমন অদ্ভুত হাসি। অবন্তী দুকদম পিছিয়ে বলল, এই আপনার সমস্যা কি? এগিয়ে আসছেন কেন? রিহান অত্যন্ত গম্ভীর গলায় বলল, অসভ্য? কোনো কাজ না করাতে তুমি অসভ্যের ট্যাগ দিলে? তো তাহলে তো এই ট্যাগের সার্থকতা আনা দরকার এবার। অবন্তী কম্পনরত কণ্ঠে বলল, আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছেন রিহান, আমি কিন্তু চিৎকার করব। ওকে, ডু ইট। অবন্তী পেছাতে পেছাতে ধপাস করে সোফায় বসে পড়ল। এখন যন্ত্রণায় পড়ল। যদি জানতো রিহান এই বাড়ির ছেলে, তাহলে জীবনে এখানে আসতো না। আর মোট কথাই রিহানের সাথে তার আপুর বিয়ে হওয়ার কথা, কিন্তু পালিয়ে যাওয়ার জন্য জাহিনের সাথে বিয়ে হলো। আর সেই ছেলে পালিয়ে গিয়ে কিনা তার প্রেমে পড়লো। কি অদ্ভুত ব্যাপার। অবন্তীর ঢোক গিলল। সে উঠতে নিলে রিহান তৎক্ষণাৎ সোফার হাতলে হাত রেখে অবন্তীকে বন্দি করে নেয়। অবন্তী ভয়ে চোখ বন্ধ করে সোফার সাথে একেবারে মিশে গেছে। দুরু দুরু করে কেঁপে উঠছে বুকের বাঁ পাশের হৃদযন্ত্রটা। রিহান ভয়রত অবন্তীর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সে অবন্তীকে ভয় দেখাতে চেয়েছিল, সে তাতে সফলও হয়েছে। রিহান নাক টেনে নিজেকে সামলিয়ে ভরাট গলায় বলল, মিথ্যা কথা বললে কেন তুমি আমার সাথে? না অবন্তী। অবন্তী চোখ মেলে রিহানের দিকে তাকায়। রিহান বলল, নিজের পরিচয় লুকানোর কারণটা কি জানতে পারি? অবন্তী রিহানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে নিজেও সোফা থেকে দূরে সরে দাঁড়িয়ে বলল, দূরে থাকবেন আপনি আমার থেকে, বুঝলেন? রিহান নৈশব্দে হেসে বলল, সেটা তো সম্ভব নয় বেআইন সাহেবা। নিজ থেকে আপনি পুনরায় এসে আমার কাছে ধরা দিয়েছেন। এবার তো আপনাকে আমি এত সহজে হাতছাড়া করব না। অবন্তী চেঁচিয়ে উঠল, আপনি কে হাতছাড়া ক? রিহান তৎক্ষণাৎ অবন্তীর মুখ চেপে ধরে চাপা গলায় বলল, চুপ, একদম চুপ, কেউ আসছে এদিকটায়। অবন্তী চোখ বড় বড় করে রিহানের দিকে তাকায়। মানুষটা তার অতি নিকটে, তার উষ্ণ নিঃশ্বাস মুখে আশ্রে পড়ছে। রিহানের ডান হাতটা অবন্তীর মুখের উপর, তো বাঁ হাতটা কোমরে। অবন্তী শুকনো ঢোক গিলল। এমন সময় বাহির থেকে অবন্তীর স্বর ভেসে আসলো, অবন্তী ফ্রেশ হয়েছিস? ফ্রেশ হয়ে থাকলে নিচে আয়। রিহান চাপা গলায় বলল,
হাত ছড়িয়ে নিচ্ছে সুন্দর করে, ভাবির প্রশ্নের উত্তর দিবে। অবন্তী মাথা নাড়িয়ে সায় দিল। রিহান দূরে সরে যায়। অবন্তী কলা খাকারি দিয়ে চেঁচিয়ে বলল, আসছি, তুমি যাও। অয়ন্তী ঠিক আছে বলে প্রস্থান করল। অবন্তী আর চোখে রিহানের দিকে তাকালো। রিহান হেসে এসে বলল, ভাবিকে বলে দেই গিয়ে সবটা। অবন্তী ভুরু কুচকে বলল, মানে কি বলবেন আপনি আপুকে? এই যে তুমি কি কি মিথ্যাচার করেছো আমার সাথে। বলে দেন গিয়ে যান, আমার কিছু যায় আসে না। রিহান দুকাত নাচিয়ে বলল। ঠিক আছে। রিহান পকেটে দুহাত গুজিয়ে দরজার দিকে এগিয়ে যায়। অবন্তী পেছন থেকে বলে ওঠে, আপনি এমন করছেন কেন? কেমন করছি? প্লিজ আপুকে কিছু বলবেন না। রিহান কুটিল হেসে অবন্তীর দিকে ফিরে বলল, বলবো না, কিন্তু তার পরিবর্তে কি পাবো আমি? কি চান আপনি? রিহান আকাশ কুসুম ভেবে বলল, বিয়ে করতে চাই। বউ ছাড়া আর কতদিন একা থাকবো বলো? অবন্তী হকচকিয়ে উঠল, বলল, তো করুন বিয়ে, না করেছে কে আপনাকে? পাত্রী তো রাজি হচ্ছে না। তো রাজি করান। খুব তাড়াতাড়ি রাজি করাবো, আর যদি নিজ থেকে রাজি না হয় তো জোর কাটিয়ে রাজি করাবো। বলেই দরজা খুলে বাহিরটা ভালো করে দেখে চলে যায়। অবন্তী টের বুঝতে পারছে এই পাত্রীটা যে সে, কিন্তু সে চায় না তার জীবনে কেউ আসুক। সে পুরো জীবনটা একা কাটিয়ে দিতে চায়। তার জীবনে ফেলে আসা এক কালো অতীত রয়েছে। এই অতীতের কথা শুনলে হয়তো রিহান তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। তার প্রতি যতটুকু ভালোবাসার নাম বীজ বপন হয়েছিল রিহানের হৃদয়ে, সেটা অচিরেই বিলীন হয়ে যাবে, এটা নিশ্চিত। অবন্তী দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মন স্থির করল রিহানকে তার অতীতের চরম সত্যিটা জানিয়ে দিবে। তাতে হয়তো রিহান তার পাগলামিগুলো বন্ধ করে দিবে আর তার থেকে দূরে সরে যাবে। লিজা সারা ঘরমায় জুড়ে পায়চারি করছে। পাশের রুমে ছেলেপক্ষরা আছে। ছেলের মা, ছেলের বড় বোন আর ছেলে এসেছে। লিজা পর্দার আড়াল দিয়ে ছেলের মুখটা দেখার প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু লাভের লাভ কিছু হলো না। পাত্র এমন এক জায়গায় বসেছে যেখান থেকে পেছনটা দেখা যাচ্ছে। তবে পেছনের অভাব দেখে মনে হচ্ছে সে কোথাও যেন দেখেছে লোকটাকে, কিন্তু মনে করতে পারছে না। কিছুক্ষণ পরেই লিজার ডাক পড়ল। লিজা তপ্ত নিঃশ্বাস ছেড়ে নিজেকে তটস্থ করে সালাম দিয়ে রুমে প্রবেশ করলো। চোখ তেলে ছেলের দিকে তাকাতেই মুখখানা হাওয়া হয়ে যায়। চোখের আকৃতি হয়ে এলো বড়। সে স্তম্ভিত, নির্বিকার। একাকে দেখছে পাত্র হিসেবে। সত্যি কি সারাফ নাকি অন্য কেউ? সারাফ লিজার এমন হতবিহব্বল মুখ দেখে বহু কষ্টে হাসি আটকে রেখেছে। বেচারি মারাত্মকভাবে শকড। সারাফ ঠোঁট টিপে হেসে নজর সরিয়ে নেয়। সারাফের বোন শেফা লিজাকে ডেকে বলল, এসো বোন, আমার পাশে এসে বসো। লিজা এখনো একই স্থানে দাঁড়িয়ে আছে। সে যেন এই দুনিয়াতে নেই। রত্না বেগম মেয়েকে এভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে মেয়ের কাছে এসে চাপা গলায় বলল, কি রে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? লিজা রোবটের ন্যায় বলল। রত্না বেগম মেয়ের কথায় লজ্জা পেল, হাসি মুখে বলল, চুপচাপ গিয়ে বস। লিজা ধীর পায়ে হেঁটে শেফার পাশে এসে বলল। ঘটক জাকিয়া বানু পান চিপতে চিপতে বললেন, কি মাইয়া পছন্দ হইছে? মাইয়া কিন্তু লাখে একটা। সারাপ মুস্কি মুস্কি হাসছে। হাসিটা যেন আটকে রাখতে পারছে না সে, যে কোনো সময় হাহাক করে হেসে উঠবে। শেফা বলল, আমাদের ছেলেও কিন্তু কম নয়। লিজা আর চোখে সারাফের দিকে তাকালো। কথা অনুযায়ী সত্যি সারাফ সবকিছু দিক থেকে সর্বগুণ সম্পন্ন। আয়ানদের কাছ থেকে সারাফের সম্বন্ধে যা যা শুনেছে তাতে সারাফকে একজন দায়িত্বশীল পুরুষ বলে আখ্যায়িত করা যায়। সালায়া বেগম ছেলের দিকে তাকিয়ে চোখে ইশারা করে কিছু একটা বলেন। তিনি মেয়ে দেখে রায় দিয়ে দিলেন, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। এখন আপনি চাইলে খুব জলদি আমার ঘরের বউ করে নিতে চাই লিজাকে। লিজা থমকালো। কেমন জানি সবটা খুব দ্রুত ঘটে যাচ্ছে, মনে হচ্ছে পূর্ব পরিকল্পিত সবটা। কিন্তু সে তো এই সারাপ খারাপকে কিছুতেই বিয়ে করবে না। এর মধ্যে শেফা বলল, তাহলে ওরা দুজন একটু একান্ত কথা বলে আসুক। রত্না বেগম বলেন, লিজা সারাপকে নিয়ে বাইরে যা। সারাপ শটান দাঁড়িয়ে পড়ে বাইরে যাওয়ার পথে হাঁটা ধরল। লিজা অবাক হলো। মনে হচ্ছে সারাপ এটার অপেক্ষায় ছিল। লিজা অনিচ্ছা থাকা সত্ত্বেও বের হলো। সারাপ বাড়ির পেছনের পুকুরের সামনে দাঁড়িয়ে আছে। লিজা পেছন থেকে রাগী কণ্ঠে বলল, আপনার সাহস তো কম নয়, আপনি আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। সারাপ এক পলক লিজাকে দেখে পকেটে দুহাত গুজে বলল, সাহসের কি দেখলে এখানে? শুনুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন?
কোনো প্রেম টেম আছে নাকি? একদম বাজে কথা বলবেন না। তাহলে আমাকে বিয়ে করতে সমস্যা কোথায়? সেটা আপনার না জানলেও চলবে। আপনি যেভাবে প্রস্তাবটা নিয়ে এসেছেন সেভাবে চুপচাপ প্রস্তাবটা ফিরিয়ে নিয়ে যাবেন। তুমি খুব অবাক হয়েছিলে না আমাকে পাত্র হিসাবে দেখে? সেটাই স্বাভাবিক নয় কি? আকস্মিক সারাপ অট্ট হাসিতে ফেটে পড়ল। লিজার শরীর জ্বলে উঠল, রেগে মেগে বলল, এই, আপনি এমন বোকার মতো হাসছেন কেন? সারাপ হাসি থামিয়ে বলল, আসলে তোমার তখনকার চেহারাটা ভাসছে চোখের সামনে। লিজা বিরস গলায় বলল, আপনার এই বিচ্ছিরি 32 পাটি দাঁতগুলো ভেতরে ঢোকান, না হলে শীতের মাঝে এই পুকুরের শ্যাওলাযুক্ত পানি তো আপনাকে চুবাবো। ট্রাই করে দেখতে পারো, পারো কিনা চোবাতে। লিজা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, আপনি হঠাৎ বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন কেন? সারাপ আবেগী গলায় বলল, ভালোবাসি, তাই বিয়ে করে তোমায় আপন করে নিতে চাইছি। লিজা থমকালো। কি বলছে মানুষটা তাকে ভালোবাসে? কিন্তু কবে, কখন তার প্রেমে পড়ল? শুধু একবার তাদের দেখা হয়েছিল, তাতেই সারাপ তাকে ভালোবেসে ফেলল। ভালোবাসা কি এতই সোজা? লিজাকে নীরব দেখে সারাপ নরম স্বরে বলল, কিছু বলবে না? লিজা ঢোক গিলল, বলল, আমি এই বিয়ে করব না, সে যাই হোক। বলে প্রস্থান করলো। সারাপ লিজার চাওয়ার পানে চেয়ে রইল। ভেবেছিল লিজার মনেও হয়তো তার জন্য একটু হলেও স্থান আছে, কিন্তু তার ভাবনা ভুল। সারাপ দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুকুরের পানির দিকে চেয়ে রইল। লিজা ঘরের ভেতরে প্রবেশ করতে নিলে মায়ের কথা শুনে থেমে যায়। বলেছিলাম আপা, আপনারা তো জানেন বাপ মরা মেয়ে আমার, অনেক কষ্টে ওকে বড় করেছি আমি। এই নিষ্ঠুর সমাজ জগতে একজন বিধবা মহিলাকে কতটুকু সম্মান দেওয়া হয় তা তো আপনি জানেন। পথে পথে মানুষরূপী জানোয়ারদের হাত থেকে নিজেকে রক্ষা করে যেতে হয়, কিন্তু আমি এই সমাজে বাস করা সকলের অযাচিত কথা অগ্রাহ্য করে আমার মেয়েটাকে বড় করেছি। এবার শুধু মেয়েটাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিলেই আমার শান্তি। খারাপ বাবার সম্বন্ধে আমি খোঁজ খবর নিয়েছি অয়ন্তীর কাছ থেকে। লিজা যখন অয়ন্তীর বউ বাতে গিয়েছিল তখন নাকি সারাফ লিজাকে দেখে পছন্দ করে, আর আমি এখন মেয়েটাকে সারাফের হাতে তুলে নিশ্চিন্তে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে চাই। লিজার চোখ ভরে উঠেছে নোনা জলে। ভেসে উঠেছে অতীতের কালো কিছু ঘটনা। বাবা মারা যাবার পর তার মা হাড়ভাঙ্গা পরিশ্রম করে তাকে মানুষের মতো মানুষ করেছে। কত মানুষ কত কথা বলেছে তাদের দুমাঝিকে, কিন্তু তারপরও মা দমে যায়নি। কিন্তু এই জীবনে সবসময় ছায়ার মতো ঢাল হয়ে দাঁড়িয়েছে অয়ন্তীর পরিবার। লিজার গাল বেয়ে গড়িয়ে পড়ল জল। সেই বিয়েটা করবে মায়ের খুশির জন্য, এই বিয়েটা করবে। লিজা পুকুর পাড়ে আসে, ভাঙ্গা গলায় বলল, শুনছেন? সারা পেছন থেকে লিজাকে দেখে হকচকিয়ে উঠল। চোখ দুটো লাল হয়ে আছে। মেয়েটি কি কান্না করেছে নাকি? কিন্তু সে তো এমন কিছু বলেনি যার জন্য আড়ালে গিয়ে কান্না করতে হবে। সারা উদ্বিগ্ন গলায় বলল, এই মেয়ে, তুমি কি কোনোভাবে কান্না করছো নাকি? আচ্ছা, সরি বলছি, আমি যদি কোনোভাবে তোমায় কষ্ট দিয়ে থাকি। লিজা ডুকরে উঠল। সারাপ নির্বাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ হলো কি মেয়েটার? লিজা কেঁদে কেঁদে বলল, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি সারাফ। সারাপ কি প্রতিক্রিয়া দিবে বুঝতে পারছে না। একটু আগে তো কঠোর কণ্ঠে না বলে গেল, আর এখন কেঁদে কুটে বলছে বিয়েতে রাজি। এই মেয়ের মন বোঝা তো ভারী মুশকিল। লিজার কান্নার গতি বাড়ছে। সারাপ বোঝানোর স্বরে বলল, ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমায় বিয়ে করতে হবে না, তাও প্লিজ কান্নাটা থামাও। না, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। সারাপ বোকার মতো বলল, ও আচ্ছা, বিয়ে তো রাজি আছো, কিন্তু কান্না করছো কেন তাহলে? লিজা উত্তর দিল না। সে কেঁদে যাচ্ছে। সারাপ নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে রইল। এখন ছিচকাতুনি মেয়ের পালায় পড়ল রে বাবা। রাত 9টা বাজে। দু বন্ধু ক্লাবে বসে আছে। সারাপের কল্পে নুহাস যত দ্রুত সম্ভব ক্লাবে এসে পৌঁছে। এসে বন্ধুকে কয়েক ঘাত দিয়েছে, এ দুদিন ফোন বন্ধ থাকার কারণে। সারাপ শরীর মুচড়িয়ে মুচড়িয়ে বলল, শালা এভাবে কেউ মারে? নুহাস তেতে উঠে বলল, তো তোমায় আদর করবো নাকি? তুই তোর বউকে গিয়ে আদর কর শালা। বউকে আদর করিয়ে এসেছি। সারাপ বিস্ময় হয়ে বলল, মানে? নুহাস ভাব নিয়ে বলল, বিয়ে করেছি আমি। সারাপ চেঁচিয়ে উঠল, কাকে বিয়ে করছিস তুই? আর এই 2 দিনের মাঝে কোন মায়ের বিয়ে করলি তুই? যারার সাথে এইভাবে বেইমানি করতে
পারলি তুই নুহাস, বললি? নুহাস শারাপের চেয়ারে লাথি মেরে বলল, এত চেঁচাস কেন তুই? শুনবি তো কাকে বিয়ে করেছি। নুহাস শারাপকে আদি অন্ত সবটা বলল। শারাপ হাততালি দিতে দিতে বলল, ব্রাভো ব্রাভো, এই না হলে তুই আমার বন্ধু। কথাটা বলে শারাপ একটু এগিয়ে এসে ধীরে বলল, তা মামা, কিছু মিছু কি হয়েছে তোমাদের মাঝে? কিছু মিছু মানে? শারাপ নুহাসের থুতনিতে হাত রেখে ভেঙিয়ে বলে, ওরে আমার কচি খোকার, কিছু বোঝে না জানো। নুহাস শারাপের হাত সরিয়ে বলল, হলেও তোকে বলবো কেন? ঠিক আছে, বলিস না, আমি তোকে কিছু বলবো না। বলছি তো বলবো না। নুহাস ভুরু কুচকে বলল, কিছু বলবি না মানে? কি করেছিস তুই? বলছি তো বলবো না। আরো বার ডাক খেতে চাইলে চুপচাপ বল কি বলতে চাইছিস। শারাপও আজকের ঘটনাটা খুলে বলল। নুহাস হতভম্ব হয়ে বলল, তুই তো শালা অনেক চালাক, সোজা মাইয়ার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে চলে গেছিস। শারাপ কলার ঠিক করতে করতে বলল, এই জগতে চালাক না হলেও চলে না, কিন্তু লিজা কান্না করলে কেন বুঝতে পারছি না। নুহাস আফসোসের স্বরে বলল, বিয়ে না হওয়ার আগেই মেয়েটাকে কাঁদিয়ে রেখে এসেছিস, না জানি মেয়েটাকে বিয়ের পর কত কাঁদতে হয়। কি বললি? আমাকে বিয়ে করলেও কাঁদবে? এক কলম লিখে দিতে পারি। শারাপ রেগে মেগে নুহাসের ঘাট চেপে ধরল। দু বন্ধু পুনরায় মারামারিতে মেতে উঠল। জাহিন ল্যাপটপে কাজ করছে আর গুনগুন করে গান গাইছে। এতটুকু গান গেয়ে জাহিন থেমে যায় কারো পায়ের শব্দ শুনে। অয়ন্তী রুমে এসে ঢুকে। জাহিন আর চোখে অয়ন্তীকে দেখে, কিন্তু এমন একটা ভাব ধরে যে সে অয়ন্তীকে দেখেনি। জাহিন পুনরায় সুরে সুরে গেয়ে ওঠে। অয়ন্তী এহনের গান শুনে জাহিনের দিকে ফিরে অবাক গলায় বলল, এ আবার কেমন গান? জাহিন শার্টের কলার নাচাতে নাচাতে বলে, এটা শেখ আবরার জাহিনের স্পেশাল গান। গানটা সুন্দর হয়নি? গানটা সুন্দর, কিন্তু আপনার গলাটা জঘন্য। জাহিন স্তম্ভিত গলায় বলল, কি আমার গলা জঘন্য? বিশ্বাস না হলে ফোনে রেকর্ড করে শুনতে পারবেন। জাহিন মনে মনে হাসল। খুব কথা ফুটেছে তার বউয়ের মুখে ইদানিং। আগে তো একেবারে শান্তশিষ্ট হয়ে থাকতো, আর এখন সত্যিই ভালোবাসা মানুষকে বদলে দেয়। জাহিন বেড থেকে নেমে আন্টির দিকে এগিয়ে আসতে আসতে দুষ্টমির স্বরে বলল, এতই যখন জঘন্য তাহলে একটু মধু ঢেলে দাও, তাহলে মধুময় হয়ে যাবে গলা। আমি কি মধু নিয়ে বসে আছি নাকি যে আপনার গলায় মধু ঢেলে দিব? জাহিন বড় বড় কদম ফেলে অয়ন্তীর কাছে এসে তার কোমর জড়িয়ে ধরে বৃদ্ধাঙ্গুল দ্বারা ঠোঁটে স্পর্শ করল। ফিচেল গলায় বলল, এই তো মধু। জাহিন চোখ আবেশে বন্ধ করে অয়ন্তীর ওষ্ঠদ্বয়ের কাছে মুখ এগিয়ে নিতে যাবে, তখনই অয়ন্তী জাহিনকে ধাক্কা মেরে দূরে সরিয়ে নাক মুখ কুচকে বিরক্ত গলায় বলল, দূরে সরুন তো, আপনার গা থেকে কেমন বাজে গন্ধ আসছে। বলেই হনহনিয়ে ওয়াশরুমে চলে যায়। জাহিন বিস্ফোরিত চোখে অয়ন্তীর যাওয়ার পানে চেয়ে রইল। সে নির্বাক, হতাশ। কি বলল তার গা থেকে বাজে গন্ধ আসছে মানে? জাহিন নিজের গায়ের ঘ্রাণ নিল। কই, যথেষ্ট সুন্দর তার গায়ের গন্ধ। তাহলে অয়ন্তী বাজে বলল কেন? জাহিনের মাথায় কিছু ঢুকলো না। এখন তো মনে হচ্ছে এই মেয়ের কাছে পিঠে সে যেতেই পারবে না। দুজন মানব মানবী খোলা ছাদে দাঁড়িয়ে আছে মুখোমুখি। সূর্যের মিষ্টি রোদ চতুর্দিক ছড়িয়ে আছে। ফুরফুরে বাতাস বইছে। গাছের পাতাগুলো ক্রমাগত ফরফর শব্দ করছে। মানবটি অপেক্ষায় আছে মানবীর কথা শোনার জন্য, কিন্তু মানবী যেন কথা বলতে ভারী দ্বিধাবোধ করছে। মানবটি তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, অবন্তী, কি বলবে বলো? কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর বলো যা বলার। অবন্তী ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, বলল, আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? রিহান ভুরু কুচকে বলল, হঠাৎ এই প্রশ্ন? আমার প্রশ্নের উত্তর এটা নয়। রিহান ঘাড় ঘুরিয়ে শ্বাস ফেলে অবন্তীর দিকে ফিরে বলল, আমি তোমার সম্পর্কে সত্যি এত কিছু জানি। যদি তোমার সম্পর্কে আমাকে কিছু বলার থাকে তাহলে বলো। আমার অতীত সম্পর্কে জানলে আপনি আপনার হৃদয় থেকে আমার নামটা মুছে দিতে বাধ্য হবেন রিহান। রিহান ধীর গলায় বলল, কি এমন অতীত আছে তোমার জীবনে যে অতীত শুনলে আমার হৃদয় থেকে আমার ভালোবাসার মানুষটিকে মুছে ফেলবো? অবন্তী তাচ্ছিল্যময় হেসে বলল, ভালোবাসা? তুমি আমার ভালোবাসাকে অপমান করছো অবন্তী। একটু পর আমার অতীতের কথা জেনে আপনি নিজের ভালোবাসাকে নিজে অপমান করবেন, এটা বলে যে আমি এমন একটা মেয়েকে ভালোবেসেছিলাম। ছি! রিহানের মেজাজ চওড়া হলো।
অবন্তীর এসব অবান্তর কথাবার্তা শুনে রেগেমেগে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে অবন্তীর দুবাহু শক্ত করে চেপে ধরে দাঁত কিরমির করে বলল, যা বলতে চাও সবটা খোলাসা করে বলো। এত ভনিতা আমার সহ্য হচ্ছে না অবন্তী। অবন্তীর চোখ ভরে উঠেছে জলে। রিহান এতটা শক্ত করে বাহু ধরেছে যে ব্যথায় কুঁকড়ে ওঠে। রিহান অবন্তীর আর্তনাদ শুনে তৎক্ষণাৎ ছেড়ে দিয়ে আহত কণ্ঠে বলল, সরি আই এম রিয়েলি সরি অবন্তী। অবন্তী দাঁত কামড়ে ব্যথা সহ্য করে নিল। এ ব্যথা কিছুই না তার জন্য। এ থেকে হাজার গুণ ব্যথা সহ্য করেছে সে 8 বছর আগে। অবন্তী চোখ মুছে শক্ত কণ্ঠে বলল, শুনতে চান তো? তাহলে শুনুন। যখন আমার 10 বছর বয়স তখন আমাকে মলেস্ট করা হয়। রিহান নিস্তেজ হয়ে যাওয়া কণ্ঠে বলল, কি? এতটা বাজে আমাকে স্পর্শ করা হয় যে স্পর্শগুলো এখনো আমার গায়ে কাটার মতো বাঁধে। ইচ্ছে করে শরীরের প্রত্যেকটা অঙ্গের চামড়া ছিঁড়ে ফেলতে। জানেন, যখনই আপনি আমার কাছে এসে ভালোবাসার কথা বলেন তখনই মস্তিষ্কের নিউরনগুলো আমায় স্মরণ করিয়ে দেয় আমার কালো ভয়ঙ্কর অতীতের কথা। রিহান স্থির কণ্ঠে বলল, কে করেছে এই জঘন্য কাজটা? কি করবেন? মারবেন তাকে? কি করব সেটা তোমার না জানলেও চলবে। মরে গেছে সে, তাকে উপরওয়ালা নিয়ে গেছে। তাকে ভয়ঙ্কর মরণ দিয়েছে আল্লাহ। রেহান মৌন থাকলো। অবন্তী জোরে জোরে শ্বাস নিতে নিতে ধরা গলায় বলল, শুনেছেন তো আমার অতীত সম্পর্কের কথা। এবার নিশ্চয় আপনি আর ভালোবাসবেন না, তাই না? জানি আমি একটা মলেস্ট হওয়া মেয়েকে কোনো সুপুরুষ মেনে নি। অবন্তীর কথার মাঝে রিহান থেকে সন্তর্পণে দুহাত দিয়ে আঁকড়ে ধরে বুকের সাথে অবন্তী শক্ত করে নেয় নিজের শরীর। দুজনেই নীরব, শুধু ভেসে আসছে ভারী নিঃশ্বাসের শব্দ। রিহান ঢোক গেলে নিস্পৃহ কণ্ঠে বলল, আমি তোমায় ভালোবাসি অবন্তী। আমার ভালোবাসা এতটাও ভঙ্গুর নয় যে তোমার অতীত শুনে ভেঙে গুড়িয়ে যাবে। রিহান থামে পুনরায় বলল, দেখো, চাঁদের গায়েও তো কলঙ্ক আছে, যেটা পুরো পৃথিবীর মানুষ জানে। কিন্তু দেখো, তা জেনেও তারা চাঁদকে ভালোবাসে। চাঁদকে কেউ এতটুকু ঘৃণাও করে না। আমার ব্যক্তিগত চাঁদের না হয় একটু কলঙ্ক থাকলো, তাতে আমার তো কোনো সমস্যা নেই। অবন্তী ডুকরে উঠল, বলল, আপনি কেন বুঝতে চাইছেন না রিহান? আমি সত্যি কিছু বুঝতে চাই না। আমি শুধু এটা বুঝি, আমি এই চাঁদটাকে ভালোবাসি। অবন্তী রিহানের পিঠে আঘাত করে কান্নারত কণ্ঠে বলল, আপনি যখন আমার কাছে আসবেন, আমায় গভীরভাবে স্পর্শ করবেন, তখনই আমার চোখে ভেসে উঠবে ওই সকল যন্ত্রণাদায়ক স্মৃতি। আমি তোমায় স্পর্শ করব না যতদিন না তুমি চাইবে। যতদিন না আমার ভালোবাসা দিয়ে তোমার এই কলঙ্কগুলো মুছে দিব, ততদিন আমি তোমায় গভীরভাবে কখনো স্পর্শ করব না অবন্তী। শুধু রিহান বুক থেকে অবন্তীকে সরিয়ে অবন্তীর ভেজা দুগাল নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় নিয়ে মলিন স্বরে বলল, শুধু তোমায় ভালোবাসার অধিকারটুকু কেড়ে নিও না অবন্তী। এই অধিকারটুকু আমৃত্যু পর্যন্ত দিও আমায়। অবন্তী হুহুক করে কেঁদে ওঠে। মানুষটা বেরিয়ে আসে এত বছরে জমে থাকা সকল বিষাদময় যন্ত্রণা। মানুষটা তাকে এত ভালোবাসে, তার অতীত জেনেও। রিহানি প্রথম ভাগ্যবান ব্যক্তি যে অবন্তীর কালো অতীত সম্পর্কে জানতে পেরেছে। এই ভাগ্যটা অবন্তীর পরিবারের হয়নি। অবন্তীর সাথে এই ঘটনা ঘটার পর থেকে নিজেকে সম্পূর্ণরূপে গুটিয়ে নিয়েছিল। কারোর সাথে তেমন কথা বলতো না, সবসময় উদাস হয়ে থাকতো। কেউ কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে চলতো। যত বড় হতে লাগলো, অবন্তী নিজেকে ভেতর থেকে শক্ত করা শুরু করলো। কিন্তু রিহান যখনই তার জীবনে আসলো আর ভালোবাসার কথা বলতো, তখনই অবন্তী ভেতর থেকে ভেঙে পড়তো। রিহান অবন্তীর চোখের জল মুছে বলল, একদম কান্না করবে না। তোমার চোখে আমি পানি দেখতে চাই না অবন্তী। তোমারই সুন্দর চোখে আমার জন্য অবিরাম ভালোবাসা দেখতে চাই। অবন্তী মাথা নাড়ালো। আজ থেকেই মন দেহের সাথে লড়াইয়ে সে একা নয়, রিহানও সাথে আছে তার। অবন্তী ভাঙ্গা গলায় বলল, কথা দিন, এই কথাটা আপুকে কিংবা আমার পরিবারের কাউকে বলবেন না। রিহান অবাক হলো, বলল, মানে তারা কেউ জানে না? না, জানে না। রিহান অবন্তীকে জড়িয়ে ধরে আবেগময় কণ্ঠে বলল, একা একা এতগুলো বছর যুদ্ধ করে এসেছো নিজের সাথে। অবন্তী কাঁপা কাঁপা হাতে রিহানকে জড়িয়ে ধরল, বলল, আপনি আছেন তো এখন আমার সাথে? থাকবেন না সারা জীবন? থাকবো। শারাপ তার পুরো পুলিশ টিম নিয়ে তালুকদার ম্যানশনে হাজির হয়েছে। সাবেক মেয়র খলিল তালুকদার কিছুটা অবাক হলেন নিজ বাড়িতে আকস্মিক পুলিশ দেখে। সদর দরজা খুলে দিল কাজের লোক। খলিল তালুকদার শারাফের সামনে এসে দাঁড়াতেই শারাপ বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার খলিল তালুকদার।
লিপা বেগমের বুকটা কেঁপে ওঠে। আবার কি করলো তার স্বামী? খলিল তালুকদার নাক মুখ কুচকে বলেন, মানে কিসের ভিত্তিতে তুমি আমাকে অ্যারেস্ট করতে এসেছো? শারাপ ঠান্ডা গলায় বলল, 5 বছর আগে আরহান শেখের মার্ডারের কেসের প্রধান আসামি হিসাবে আপনার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। খলিল তালুকদার হকচাকালো। কি বলছে এসব? কিন্তু নিজেকে তটস্থ রেখে বলেন, কি আজে বাজে কথা বলছো এসআই? আর কি প্রমাণ আছে যে আমি ওরহান শেখের মার্ডার কেসের সাথে জড়িত? শারাপ নৈশব্দে হেসে বলল, প্রমাণ আছে। এছাড়া আরও অনেক প্রমাণ আছে আপনাকে অ্যারেস্ট করার মতো। আপনি এক্ষুনি সেই প্রমাণগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠান্ডার মাঝে খলিল তালুকদার শরীর গরম হয়ে গেল। ভয়ে চিন্তায় বিপি হাই হয়ে যাওয়ার উপক্রম। টেনশনে মাথা কাজ করছে না। কি করবেন কিছু বুঝতে পারছে না। শারাফের কথার ধরন দেখে মনে হচ্ছে এবার সত্যি আটসাত বেঁধে নেমেছে, আর তার বিরুদ্ধে জোরালো কোনো প্রমাণ হাতে পেয়েছে। এর মাঝে খবর পেয়ে খলিল তালুকদারের দলবল চলে এসেছে। সাদিক সবটা জেনে শারাফকে নরম গলায় বলল, এসআই, আপনি যা বলছেন ভেবে বলছেন তো? কারণ গতবারও আব্বার বিরুদ্ধে একটা কেস ফাইল হয়েছিল, আর আপনি ছুটে এসেছিলেন আব্বাকে গ্রেফতার করতে, কিন্তু যথাযথ প্রমাণ না পাওয়াতে সেই কেসটা উইথড্র করা হয়। এবারও শারাফ সাদিকের কথার মাঝে বলল, না সাদিক, এবার কেসটা অনেকটা জোরালো আর প্রমাণও। শারাফ একজন পুলিশ সদস্যকে ইশারা করলো। পুলিশ সদস্যটা বাহিরে গেল। কিয়ৎক্ষণ পরেই বড় একটা হ্যামার নিয়ে আসলো। খলিল তালুকদার আটকে উঠল। দিশেহারা কণ্ঠে বললেন, এই হ্যামার দিয়ে কি হবে? শারাফ হ্যামারটা হাতে নিয়ে তা চেক করতে করতে বাঁকা হেসে বলল, ম্যাজিক হবে। বলে স্টাডি রুমের সামনে এসে দাঁড়ালো। খলিল তালুকদার সহ সকলে পেছন পেছন আসলো। রুমটা তালাবদ্ধ থেকে শারাফ বলল, তালাটা খুলে দিন স্যার। খলিল তালুকদারের দলের একজন গর্জে উঠল, এবার আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন এসআই। শুধু শুধু স্যারকে হেনস্থা করেছেন গতবারের মতো। কাজেই কাজ তো কিছুই করতে পারেন না। শারাফ চেঁচিয়ে উঠল, ওই তোকে এত মাতব্বরি করতে বলেছে কে রে? চুপচাপ দাঁড়িয়ে থাক। অতবার খলিল তালুকদারকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনিও যদি আমাদের সরকারি কাজে বাধা দিতে চান তাহলে কিন্তু আমার আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। তাই আশা করব আপনি আমাদের কাজে সাহায্য করবেন। খলিল তালুকদার চুপচাপ স্টাডি রুমের দরজাটা খুলে দিল। শারাফ ভেতরে ঢুকলো। চতুর্দিকে বুকসেল, তাতে বিভিন্ন ধরনের রাজনৈতিক বই। শারাফ প্রত্যেকটা বুকসেলফের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। খলিল তালুকদারের ভয়ে গলা শুকিয়ে আসছে। হাত দিয়ে কপাল আর গাল স্পর্শ করলো। শারাফ সেই বুকসেলফের সামনে এসে দাঁড়িয়ে পড়লো, যে বুকসেলফের আড়ালে আছে খলিল তালুকদারের দুর্নীতি কারবার। দম বন্ধ হয়ে এলো খলিল তালুকদারের, কিন্তু পরক্ষণে শারাফ সরে যেতেই দম ফিরে আসলো জানদেহে। কিন্তু খলিল তালুকদারের দম পুনরায় বন্ধ করে দেওয়ার জন্য শারাফ বুকসেলফে থাকা বইগুলো ছুঁড়ে ফেলে মুহূর্তের মাঝে হ্যামার দিয়ে সর্বশক্তি দিয়ে আঘাত করে বসে বুকসেলফে। সকলে শারাফের কাজে চমকে ওঠে। খলিল তালুকদার চোখ বড় বড় করে তাকায়। শেষ তার 10 বছরের সকল অবৈধ মালামাল আজ সকলের সামনে উন্মোচন হয়ে পড়ল। কিন্তু এত সতর্কতা থাকার পরেও কি করে পুলিশ জানলো এই গোপন কক্ষের কথা? এই কক্ষের কথা তো সে ছাড়া কেউ জানে না। তাহলে না, ভুল, সে ছাড়া আরও একজন জানে, সে হলো কায়েব। কিন্তু কায়েফে তো কোনো হদিস নেই। তাহলে কোনোভাবে কি কায়েব তার সাথে প্রতারণা করলো? খলিল তালুকদার আর ভাবতে পারছেন না, মাথা চাপ প্রয়োগ হচ্ছে। তার শেষ বয়সটা কি তাহলে জেলে কাটবে? এসব ভেবে হাঁটু ভেঙে চেয়ারে বসে পড়েন। সাদিক দৌড়ে এসে বাবাকে ধরে বলে, আব্বা ঠিক আছেন আপনি? খলিল তালুকদার কিছু বলল না, শুধু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সাদিক জানতো তার আব্বার অবৈধ একটা ব্যবসা আছে, কিন্তু সেই অবৈধ ব্যবসার শিকড়টা যে এই বাড়িতে ছিল এটা জানা ছিল না তার। শারাফ কাঠের তৈরি বুকসেলফটা ভেঙে কক্ষে প্রবেশ করলো নিস্টিম নিয়ে। পুরো ঘর জুড়ে বড় বড় কার্টুন বক্স, তার ভেতরে ইয়াবা, বিভিন্ন ধরনের ড্রাগ, আরও আছে অগণিত অবৈধ অস্ত্র, বৈদেশিক ডলার। পুরো পুলিশ ফোর্স তালুকদার ম্যানশনকে ঘেরাও করেছে। একাধিক সাংবাদিকরা এসেছে। তারা তাদের চ্যানেলে নিউজ করা শুরু করে দিয়েছে এই বিষয় নিয়ে। পুরো দেশের মানুষ খলিল তালুকদারের এই জঘন্য রূপটা দেখছে। শেখবার এই টিভির পর্দায় অরহানের মৃত্যুর পেছনে কার হাত রয়েছে তার কথা সংবাদ পাঠিকা অনর্গল বলে যাচ্ছে। রুনা আক্তারের চোখ ভরে উঠেছে নোনা জলে। প্রথম সন্তানের হাস্যোজ্জ্বল চেহারাটা টিভির পর্দায়, কিন্তু পরক্ষণে ভেসে ওঠে 5 বছর আগে সন্তানের নাকে মুখে রক্তে ভরা নির্জীব মুখখানা। রুনা আক্তার হু করে কেঁদে ওঠে। জোহরা বেগম যাকে ধরে ভাঙ্গা গলায় বলেন, শান্ত হও রুনা। ভাবি, আমার ছেলেটাকে তাহলে ওই জানোয়ারটা মেরেছে? ওর কি একবারও বুক কাঁপলো না এই কাজটা করার আগে? ওরও তো সন্তান আছে।
শান্ত হও রুনা, শান্ত হও। নুহাশ হাঁপাতে হাঁপাতে জাহিনের কেবিনে এসে প্রবেশ করলো। ভাই, খলিল তালুকদার অ্যারেস্ট হয়েছে। জাহিন ফাইল চেক করতে করতে ভাবলেশীন গলায় বলল, জানি। কি কারণে হয়েছে এটা জানো? জানি। মানে তুমি সবটা জানো? জাহিন চোখ তুলে নুহাশের দিকে তাকালো। পুরো নেট দুনিয়াতে এখন এই সংবাদ নিয়ে চর্চা হচ্ছে। কিন্তু যেটা 5 বছরও সম্ভব হয়নি সেটা হঠাৎ করে কি করে? তুমি কি কোনোভাবে... তোমার মন কি বলে নুহাশ? আমি কথা দিয়েছিলাম চাচ্চুকে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব, আর সেটা নিয়েছে। তবে বুড়ি কুসকালো। নুহাশ বলল, তবে এখনো একজন বাকি রয়েছে। কে সে? সময় হলে দেখতে পাবি। এখন বাড়ি চল, পরিবারের সকলের সাথে থাকা দরকার আমাদের। আবারও বিষাদ নেমে এসেছে শেখ পরিবারে। 2 দিন পর অরহানের মৃত্যুবার্ষিকী, তারই আয়োজন চলছিল। এর মাঝে ছেলের খুনি শনাক্ত হতে ছেলের মৃত্যু শোক আবারও জেঁকে বসে অরহানের বাবা মায়ের মনে। শুকনো ঘা আবার তরচাজা হয়ে উঠল। জাহিনকে আসতে দেখে আজাদ শেখ ভাতিজার কাছে এসে ধরা গলায় বলল, এটা কি করে হলো জাহিন? তুমি খুশি হওনি চাচ্ছু ভাইয়ার খুনিকে ধরিয়ে দেয়াতে? আজাদ শেখ ভগ্ন হৃদয় নিয়ে বলল, খুশি? এই খুশির অর্থ কি? যে চলে গেছে সে তো আর আসবে না। জাহিন পরিবারের সকলের মুখের দিকে তাকালো। সবার মুখ কেমন ফ্যাকাশে হয়েছে। বুঝলো সবাই পুনরায় ভেঙে পড়েছে। জাহিন সবাইকে স্বাভাবিক করার জন্য বলল, তোমরা যদি সকলে এভাবে ভেঙে পড়ো তাহলে কিভাবে হবে বলো? ভাইয়া তো চাইতো আমরা যেন সবাই সর্বদা হাসি খুশি থাকি। এখন ভাইয়া যদি আমাদের এভাবে দেখে তাহলে ভাইয়ার কতটা কষ্ট হবে বুঝতে পারছো? শেখ রেজাউল সাহেব নাতির কথা শুনে গা ছাড়া দিয়ে বলেন, না না, আমরা কেউ ভেঙে পড়িনি। আমাদের মন আজ শান্ত হয়েছে। এতদিন যেটা চেয়েছিলাম আজ সেটা হলো। ওর খুনি যেন সর্বোচ্চ শাস্তি হয়। জাহিন গম্ভীর গলায় বলল, হবে দাদা ভাই। যারা যারা আমার আপনজনদের ক্ষতি করতে চেয়েছিল সবার শাস্তি হবে। এমন সময় জাহিনের ফোন বেজে ওঠে। শারাফ কল করেছে। জাহিন কল ধরল। বল শারাফ। ভাই এসে গেছে ও। জাহিন কল কাটতে কাইফ হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকে। বাড়ির সকলে হতভম্ব হয়ে কাইফকে দেখছে। গায়ের কাপড় চোপড় নোংরা হয়েছে, চোখ মুখ ডেবে গেছে, চুল উস্কো খুস্কো হয়ে আছে। আগের কাইফ আর এখনের কাইফের মাঝে আকাশ পাতাল তফাৎ। নুহাশ বিস্মিত হয়ে বলল, কাইফ এই অবস্থা কেন তোর কাইফ? জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, আমাকে কিডন্যাপ হয়েছিল। নুহাশ অবাক হয়ে বলল, কি? কিন্তু তুই তো মেসেজ করে বললি তুই ট্যুরে গিয়েছিস। আমি মেসেজ করিনি, ওটা যারা কিডন্যাপ করেছে তারা করেছে। জান স্থির চোখে কাইফকে দেখে যাচ্ছে। নুহাশ বলল, তুই এখানটা এসে বস। জাহিন বাধা দিয়ে বলল, দাঁড়া। থেমে যায় কাইফ। জাহিন কাইফের মুখোমুখি দাঁড়ালো। জাহিনের চেহারায় কাঠিন্যতার চাপ দেখে কাইফ থমকালো। জাহিন ঝাঁঝালো গলায় বলল, আজ থেকে এই মুহূর্ত থেকে এই শেখ বাড়ির সাথে তোর কোনো সম্পর্ক রইল না কাইফ। কাইফ অবাক হলো। মানে? তুই কি মনে করেছিস আমি কিচ্ছু জানতে পারবো না? কাইফ নীরব রইল। জাহিন পুনরায় বলল, তোর পার্টনারকে জেলে পাঠিয়েছি, এবার তোকেও পাঠাবো। কাইফ থমকালো। কি বলছে এসব? নুহাশ তাড়াহুড়ো কণ্ঠে বলল, কি বলছো তুমি এসব ভাই? কিসের পার্টনার? আর কাইফকে জেলে পাঠাবে মানে কি করেছো? জাহিন দাঁতে দাঁত চেপে বলল, ফাউন্ডেশন আগুন লাগা থেকে শুরু করে অয়ন্তীকে অপহরণ করা সব কাইফ করেছে। ও বন্ধু রূপে শত্রু আমাদের। কাইফ চোয়াল শক্ত রেখে নাক ফুলিয়ে বলল, জেনেই গেছে তাহলে আমার বিষয়ে। জাহিন কাইফের কলা চেপে ধরে, আমার কলিজাতে হাত দিয়ে ভুল করেছিস কাইফ। তোকে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল, আর সেই সন্দেহটা তোর ফোনে খলিল তালুকদারের কল দেখে আরো গাঢ় হলো। তোকে অন্য কেউ নয় বরং আমি কিডন্যাপ করিয়েছি। এতদিন তুই আমার জিম্মায় ছিলি, চাইলে তোকে সারা জীবন ওই অন্ধকার কুঠুরিতে রাখতে পারতাম, কিন্তু আমি চাই পুরো শহর জানুক তোর আসল রূপটা। বলেই ধাক্কা মারে সজোরে। কাইফ নিজের টাল সামলাতে না পেরে নিচে মুখ থুবড়ে পড়ে। পুলিশের টিম এসে কাইফকে অ্যারেস্ট করে তাদের হেফাজতে নেয়। পরিবারের সকলে ভীত হলো। আপনজনের মাঝে যদি শত্রু এভাবে ছদ্মবেশ ধারণ করে থাকে তাহলে বুঝবে কি করে কে আপন আর কেই বা শত্রু? রাত 10:30 অয়ন্তীর রুমে ঢুকে সম্পূর্ণ রুম অন্ধকারে ডুবে আছে। বাড়ির স্ট্রিট লাইটের আলো পড়ে মৃদু আলোকিত হয়ে আছে রুমটা।
অয়ন্তীর শরীরে এসে দমকা ঠান্ডা হওয়া ছুঁয়ে গেল। পাশ ফিরে তাকাতেই দেখলো জানালার ধারে জাহিন স্থির হয়ে দাঁড়িয়ে আছে, নজর কুয়াশায় জড়ানো আকাশের চারটার দিকে। অয়ন্তী তপ্ত নিঃশ্বাস ছাড়ল। মানুষটা যতই শক্ত একটা খোলস পরে নিজেকে আবৃত করে রাখুক না কেন, দিন শেষে সেই খোলস থেকে বেরিয়ে আসবেই। অয়ন্তী এগিয়ে যায় জাহিনের পানে। জাহিনের চোখের পাতায় 5 বছর আগের বিষাদময় স্মৃতিটা বাস্তব রূপে ভেসে ওঠে। দ্বিতীয়বারের মতো আচার শেখ খলিল তালুকদারের কাছে হেরে যান, কিন্তু খলিল তালুকদারের জয়টা যে অবৈধ সেটা সকলে মনে মনে জানে, কিন্তু তা প্রকাশ করার সাহস কারোর হয় না। বাবার হয় তখন অরহান মেনে নিতে পারেনি। রেগে হিতাহিত জ্ঞান হারিয়ে এক অকল্পনীয় কাজ করে বসে অরহান জনসম্মুখে। খলিল তালুকদারের কলা চেপে ধরে, আর এটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল অরহানের জীবনের জন্য। এই জের ধরেই অরহান মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু এই মৃত্যুর ঘটনাটা এমন বিশ্রীভাবে সাজানো হয় যেটা তীর গিয়ে পড়ে স্বয়ং অরহানের উপরে। যে ছেলে জীবনে মদ্যপান করেনি সেই ছেলে অতিরিক্ত মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি ড্রাইভ করেছে, আর যার দরুন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে অতঃপর আজীবনের জন্য না ফেরার দেশে পাড়ি জমায় অরহান। জাহিন এসব ভেবে চোখ বন্ধ করে নেয়, গাল বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। তৎক্ষণাৎ নিজের কাঁধে কারো ছোঁয়া পেয়ে চোখের জলটা দ্রুত মুছে পেছন ফিরে তাকায়। অয়ন্তী ধীর গলায় বলল, এই ঠান্ডার মাঝে জানালা খুলে দিয়ে আছেন কেন? জাহিন থাই গ্লাস লাগাতে লাগাতে বলল, তোমার অপেক্ষায় ছিলাম। আপনি কান্না করেছেন তাই না? জাহিন কম্পনরত কণ্ঠে বলল, কই না তো, আমি কান্না করতে যাব কেন? শুধু আপনি আমায় মিথ্যে কথা বলছেন কেন জাহিন? আপনি কান্না করছিলেন সেটা আপনার ভাঙা গলা সাক্ষী দিচ্ছে। জাহিন কথাটা ঘোরানোর জন্য বলল, এই রে আমার বিবি দেখি খুব রেগে আছে আমার উপরে। আজব, আমি রেগে থাকবো কেন আপনার উপরে? কোনটা তোমার রাগ আর কোনটা তোমার অভিমান সেটা আমি ভালো করে জানি। অয়ন্তী বিরস গলায় বলল, ও তাই বুঝি? তাই রেগে আছো বলেই তো আমার নাম ধরে ডাকলে। আপনি? জাহিন অয়ন্তীর ঠোঁটে তর্জনী রেখে আকুল কণ্ঠে বলল, অয়ন্তী আমি একটু ঘুমাতে চাই, তোমার বুকে মাথা রেখে পরম শান্তিতে দিবে আমায় তোমার বুকের মধ্যে এখানে এই আমিটাকে একটু ঠাই। স্বামীর এমন আকুতি ভরা কণ্ঠে আবদার শুনে অয়ন্তীর চোখ ঝাপসা হয়ে এলো। ক্ষীণ কণ্ঠে বলল, জাহিন এক ছটকায় বউকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে অয়ন্তীর বুকে মাথা রেখে শুয়ে পড়ে, জড়িয়ে ধরল নিবিড়ভাবে। অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্বামীর চুলের ভাঁজে হাত বুলিয়ে দিতে শুরু করলো। আজ অরহানের ৫ম মৃত্যুবার্ষিকীর দিন। শেখবাড়ির সকল পুরুষ সদস্যরা এতিমখানায় গিয়েছে। অরহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৬০০ মানুষের খাওয়ার আয়োজন করা হয়েছে, তারই তদারকি করছে। আয়ন্তীও সকাল থেকে ব্যস্ত সময় পার করছে। সকাল থেকে তার শরীর ক্লান্তিতে ঘিরে রেখেছে, কিন্তু বাড়ির পরে প্রত্যেকটা কাজ দায়িত্ব সহিত পালন করছে। শরীর খারাপের কথাটা বলতেও পারছে না, এমনিতে পরিবারের প্রত্যেকটা মানুষ চাপা এক যন্ত্রণায় আছে। এখন যদি তার শরীর খারাপের কথা জানে তাহলে সকলে আরো অস্থির হয়ে উঠবে। অয়ন্তীর শাশুড়ি মায়ের আদেশ অনুযায়ী চা বানাতে এসেছে কিচেনে। কয়েকজন প্রতিবেশী এসেছেন। অয়ন্তী চা বানিয়ে ট্রে নিয়ে ড্রয়িং রুমে আসতেই পাজোড়ার সাহসে থেমে যায়, কেঁপে ওঠে হাত জোড়া, বুকের ভেতর ঝড় বইতে শুরু করেছে। টিভির পর্দায় জাহিনের রক্তমাখা শরীরটা দেখানো হচ্ছে। নুহাস, রিহান আর সকলে মিলে নিস্তেজ হয়ে থাকা জাহিনের শরীরটা অ্যাম্বুলেন্সে তুলছে। অয়ন্তীর দম বন্ধ হয়ে আসছে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অসাড় হয়ে আসছে। সহ্য করতে পারছে না এই অপ্রত্যাশিত দৃশ্যটা। এটা কি আদৌ সত্যি নাকি মিথ্যা? চোখে নেমে আসে ঘোর আধার। অয়ন্তী জোরে নিঃশ্বাস ছেড়ে ঢলে পড়ে নিচে। হাতে থাকা কাচের কাপগুলো শব্দ করে ভেঙে গুড়িয়ে যায়। চোখ বন্ধ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। অন্যদিকে জোহরা বেগম ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখে চেঁচিয়ে ওঠেন। এদিকে ছেলে, অন্যদিকে ছেলের বউ জোহরা বেগম যেন দিশে হারিয়ে ফেলেন। অবন্তী আর যারা ছুটে যায় অয়ন্তীর কাছে। অবন্তী বোনের মাথাটা কোলে রেখে ব্যতিব্যস্ত হয়ে বলল, অয়ন্তীর হৃদস্পন্দনের গতি ধীরে চলছে, হাত পা বরফের ন্যায় ঠান্ডা। কি আছে অয়ন্তীর নসিবে? মেয়েটা যেন সুখের আলো একটু দেখতে পেলেও সেই সুখের আলো বেশিক্ষণ স্থায়ী থাকে না, মিলিয়ে যায় কেতক্ষণ পরেই সেই সুখের আলো। জাহিন সম্পূর্ণ অচেতন, তাকে হাসপাতালে আনা হয়েছে। গায়ে সাদা পাঞ্জাবি রক্তে লাল হয়ে গেছে। হাসপাতাল ভরে গেছে নেতাকর্মী, উৎসুক জনতায়। ডাক্তার নার্সরা ছুটাছুটি করছে। জাহিনকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। হাসপাতালে হইচই হওয়ার কারণে অন্য রোগীদের অনেক সমস্যা হচ্ছে, যার জন্য নুহাস তাদের হাসপাতাল খালি করতে অনুরোধ করেছে, কিন্তু এক পাও নড়ছে না তারা। তাদের উদ্দেশ্যের জন্য একটাই, তাদের নেতার সুস্থতার খবর না পাওয়া অবধি এক পাও নড়বে না। এক প্রকার বাধ্য হয়ে পুলিশের সহায়তায় হাসপাতাল খালি করানো হয়েছে। এর মাঝে অয়ন্তীকে নিয়ে একই হাসপাতালে এসেছে, তাকে ভর্তি করানো হয়েছে।
জাহিন 3rd ফ্লোরে আর অয়ন্তী 2nd ফ্লোরে। এই দুঃসময়ে খুশির এক সংবাদ পেয়েছে শেখ পরিবার। অয়ন্তী অন্তঃসত্ত্বা। এই খুশির সংবাদ যেন শেখ পরিবারকে খুশি করার পরিবর্তে চিন্তায় ফেলে দিয়েছে। জোহরা বেগম এই কথা শুনে যেন আরো ভেঙে পড়েন। ছেলের এই অবস্থার এদিকে অয়ন্তীর দেহে ছেলের একটি অংশ বেড়ে উঠছে। কি অপেক্ষা করছে ভবিষ্যতে তাদের জন্য। এদিনটা অভিশপ্ত, আর অভিশপ্ত রয়ে গেল শেখ বংশের জন্য। অয়ন্তীর জ্ঞান ফিরেছে, কিন্তু জ্ঞান ফেরাটা যেন মুশকিল হয়ে দাঁড়িয়েছে। পাগলের ন্যায় আচরণ শুরু করে দিয়েছে অয়ন্তী। জাহানের কাছে যাবে বলে চিৎকার চেঁচিমেচি শুরু করে দিয়েছে, কিন্তু বলেই তার যেতে পারবে না তার নেতামশাইয়ের কাছে। অয়ন্তীকে সকলে বুঝিয়েছে, কিন্তু অয়ন্তী যেন আজ বাচ্চাদের মতো আচরণ শুরু করে দিয়েছে। মুখে শুধু এক কথা, নেতামশাইয়ের কাছে যাব, শুধু একবার যাব। অয়ন্তীর শরীরের অবনতি দেখে এক প্রকার বাধ্য হয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছেন ডাক্তার, যারা এক কোণে বসে চোখের জল ফেলছে। একদিনে ভাইয়ের এই করুণ অবস্থা, আর একদিকে ভাবির এই পাগলামি যেন ভেতর ভেতরে গুমড়ে দিয়েছে মেয়েটাকে। আর কয়েক মাস পর বাড়িতে একটা ছোট্ট সদস্য আসবে। এই ছোট্ট সদস্যের আসার আনন্দটা যেন বিষাদের পরিণত হয়েছে। যদি ভাইয়ের কিছু একটা হয়ে যায় তাহলে ভাবিকে কি করে সামাল দিবে ভেবেই যারার বুকটা কেঁপে উঠল। নিজের পাশের কারো অস্তিত্ব টের পেয়ে যারা পাশ ফিরে তাকায়। নুহাস রক্তমাখা শরীর নিয়ে বসে আছে, রক্তে শুকিয়ে কালচে হয়ে গেছে। যারা স্থির চোখে তার দিকে চেয়ে ভাঙ্গা কণ্ঠে বলে, ভাইয়ের রক্ত লেগে আছে তোমার গায়ে। নুহাস রক্তমাখা শার্টের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। 5 বছর আগে এই দিনটাতেও এমনভাবে আরেক ভাইকে নিয়ে এসেছিল হাসপাতালে, কিন্তু সুস্থ শরীর নয়, বরং ফিরে নিয়ে যেতে হয়েছিল এক ঠান্ডা প্রাণহীন শরীর। এবারও কি এমন? না না, এবারের পুনরাবৃত্তি যেন না হয়, মনে প্রাণে নুহাস আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছে। 5 বছর আগের ঘটনা যদি পুনরায় ঘটে তাহলে শেখ পরিবারটা শেষ হয়ে যাবে চোখের পলকে। নুহাস শুকনো ঢোক গিলে বলে, সবকিছু ঠিক হয়ে যাবে, দেখো। ভাইয়াকে ছুরি কে মেরেছে? এখনো জানা যায়নি কার নির্দেশে কাজটা করেছে ছেলেটি, তবে সবাই সন্দেহ করছে খলিল তালুকদারের কোনো পোষা কুকুর এই কাজটা করেছে প্রতিশোধ নিতে। যারা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে মাথাটা নুহাসের কাঁধে হেলিয়ে দেয়। নুহাসও ধীরে ধীরে যারা ছোট্ট হাতটা নিজের শক্তপোক্ত হাতের আজলাতে নিয়ে ভরসা রাখতে বলে আল্লাহর উপরে। কিন্তু নুহাস যারাকে সান্ত্বনা দিলেও নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে পারছে না। বারবার ওই অপ্রত্যাশিত দৃশ্যটা ভেসে উঠছে দু চোখে। কয়েক প্রহর আগের ঘটনা। সবকিছু ভালোই নির্বিঘ্নে চলছিল। এতি মশাই সকল মানুষদের খাওয়ানো হচ্ছে। খাওয়ার পর প্রত্যেকে একটা করে চাদর বিতরণ করা হচ্ছিল। এই চাদর বিতরণের কাজটা জাহিন নিজে করছে। জাহিন একে সবাইকে চাদর বিলিয়ে দিচ্ছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের। কিন্তু কে জানতো 16 বছর এক নাবালক ছেলের হাতে জাহিন ক্ষতবিক্ষত হবে। ছেলেটি সবার মতোই জাহিনের কাছে এসে দাঁড়িয়ে চাদর নেওয়ার জন্য। ছেলেটি শরীর হাঁটু অব্দি চাদর দিয়ে ঢাকা। জাহিন নতুন চাদরটি নিয়ে ছেলেটির দিকে এগিয়ে দিল, কিন্তু হাত বাড়ালো না। জাহিন বিনয়ের স্বরে বলল, কি হলো নাও? ছেলেটি অনুনয় কণ্ঠে বলল, আপনি চাদরটা পরিয়ে দেবেন আমার গায়ে। জাহিন হেসে বলল, আচ্ছা দাঁড়াও। জাহিন চাদরের ভাঁজ খুলে ছেলেটার কাছে এসে পেছন থেকে ছেলেটির দুঘাতে চাদরটা পরাতেই জাহিন চাপা গলায় আর্তনাদ করে ওঠে। চোখে ভর্তি জল নিয়ে ছেলেটির দিকে তাকায়। বোঝার চেষ্টা করছে ছেলেটার মনের ভাব। কি আক্রোশ আছে ছেলেটার মনে তাকে নিয়ে যে এভাবে তাকে ছুরি মারল। আবারও আর্তনাদ করে উঠে জাহিন যেন পুনরায় আঘাত করেছে। জাহিনের আর্তনাদের পাশে থাকা নুহাস রিহানের কানে গেল না চারপাশে এত হই হুল্লোড়ের জন্য। জাহিন কেশে ওঠার সাথে সাথে মুখ ভর্তি রক্তবমি করে বসে। মুহূর্তের মাঝে হাঁটু ভেঙে লুটিয়ে পড়ে মাটিতে। নুহাস রিহান এই দৃশ্য দেখে ভাই বলে চেঁচিয়ে ওঠে। তৎক্ষণাৎ ছেলেটা দৌড় মারে। শান্ত পরিবেশ হয়ে ওঠে অশান্ত। আজমল শেখ খাওয়ার সাইডে ছিলেন। এই ঘটনা শুনে ছুটে আসেন ছেলের কাছে। ছেলেকে দুহাতে আগলে ধরে বুকের সাথে মিশিয়ে চেঁচিয়ে ওঠেন, জাহিন বাপ, আমার কি হয়েছে? কি করে হলো এসব? রিহান বলল, বাবা, ভাইয়াকে হাসপাতালে নিতে হবে। আমি অ্যাম্বুলেন্সে কল দিয়েছি, তারা এখনই এসে পড়বে। এর মাঝে জানা গেছে ছেলেটিকে ধরা হয়েছে আর তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ত্রিনব হাসছে, গগন কাঁপিয়ে এসে হাসছে। আজ যেন তার কলেজা ঠান্ডা হয়েছে। বারবার জাহিনকে ছুরিঘাত করার নিউজটা শুনছে সে। যেন যত শুনছে তত তার কলেজাতে একটা প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে। শেখ পরিবারের জন্য এই দিনটাকে আরো বিভীষিকাময় গড়ে তুলতে পেরে নিজেকে নিজে বাহবা দিচ্ছে। জাহিন যদি নাও মারে তাতে ত্রিনবের আফসোস নেই। সে চায় জাহিন বেঁচে থাকুক। জাহিন যদি একবারে মরে যায় তাহলে কার সাথে এই ছুঁয়াছুঁয়ির খেলা খেলবে? জাহিন তাকে নিজ হাতে ছুঁয়ে দিয়েছিল, কিন্তু বিনিময়ে সে নিজ থেকে ছুঁয়ে দেয়নি। অন্য কাউকে দিয়ে সে ছুঁয়ে দিয়েছে। যদি সে ছুঁয়ে দিত জাহিনকে তাহলে আরো গভীরভাবে ছুঁয়ে দিত। কিন্তু ত্রিনব ভালো মানুষ, তাই নিজ থেকে ছুঁয়ে দেয়নি, বরং এক নাবালকের মাধ্যমে ছুঁয়ে দিয়েছে। যে ছেলেটি রাস্তায় ঘুরে বেড়ায় আর রাত নামলেই মেতে ওঠে নেশায়। এই নেশা জোগাড় করার টাকার লোভ দেখিয়ে ছেলেটিকে দিয়ে ত্রিনব নিজের কার্যসিদ্ধ হাসিল করে নেয়। কিন্তু সশরীরে ছেলেটির কাছে যায়নি, তার লোক গিয়েছে ছেলেটির নিকটে।
অপারেশন করার 2.5 ঘন্টা পর জাহিনের জ্ঞান ফিরেছে। মোট 5টা সেলাই লেগেছে পেটে। একে একে সকলে দেখা করেছে জাহিনের সাথে, কিন্তু জাহিনের চোখ খুঁজে বেড়াচ্ছে অয়ন্তীকে। মেয়েটা কোথায় আছে, আসছে না কেন তার কাছে? সুস্থ আছে তো, নাকি তার এই অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়েছে? এত কোমল হৃদয়ের কেন এই মেয়ে? কোথায় তাকে সেবা করবে তা না, নিজে অসুস্থ হয়ে গেছে। নুহাস এসেছে, চেয়ার টেনে জাহিনের বেডের পাশে বসে ধীর কণ্ঠে বলল, ভাই তুমি ঠিক আছো তো? জাহিন তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আমি এত দুর্বল নই যে এই সামান্য ছুরির আঘাত আমাকে ঘায়েল করবে। মোট 5 সেলাই লেগেছে ভাই। জাহিন পেটে ব্যথা অনুভব করলো, কিন্তু তা সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে ঢোক গিলে বলল, এই কাজটার পিছনে কার হাত আছে জানা গেছে? না ভাই, জানা যায়নি। যে ছেলেটা তোমাকে চুরি মেরেছে সে একজন নাবালক, আর ছেলেটা ড্রাগ অ্যাডিক্টেড। সারা ফাজারটা প্রশ্ন করেছে, কিন্তু টু শব্দও করেনি ছেলেটি। নাবালক হওয়ার দরুন ছেলেটিকে রিমান্ডেও নিতে পারছি না, কিন্তু আমার ধারণা এর পেছনে খলিল তালুকদার অথবা কাইফের হাত আছে। কিন্তু আমার মন বলছে এর পেছনে অন্য কারো হাত আছে। কার হাত? আগে আমি নিশ্চিত হই, তারপর বলবো। জোহরা বেগম এসেছেন। এতক্ষণ নামাজ কক্ষে ছেলের জন্য দুহাত তুলে দোয়া করছিলেন। নুহাস বড় মাকে আসতে দেখে চলে গেছে। জোহরা বেগম ছেলেকে এভাবে শুয়ে থাকতে দেখে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। টুপ করে দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে। জাহিন নিজেকে মায়ের সামনে শক্ত রেখে কপট রাগ দেখিয়ে বলল, মা একদম চোখের জল ফেলবে না বলে দিলাম, আমি একদম ঠিক আছি। জোহরা বেগম জাহিনের শিয়রের পাশে থাকা চেয়ারে বসে ধরা গলায় বলেন, কোথায় ঠিক আছিস? ঠিক থাকলে এভাবে বিছানায় পড়ে থাকতি না। মায়েরা সব বোঝে, তারা এতটা বোকা না। জাহিন মুস্কি হেসে বলল, আমার বুদ্ধিমান মা। একদম হাসবি না। একবার সুস্থ হয়ে বাড়ি ফিরে চল, তারপর পায়ের শিকল বেঁধে রাখবো যাতে বাইরে যেতে না পারিস। জাহিন শান্তদৃষ্ট কণ্ঠে বলল, মা অয়ন্তী কোথায়? ও ঠিক আছে তো? জোহরা বেগম থমকালেন। ছেলে তো জানেই না ছেলে যে বাবা হতে চলেছে। মাকে এভাবে চোপ মেরে যেতে দেখে জাহিন নড়ে চড়ে উঠল। নড়তে যেন পেটের ক্ষত স্থানটায় মনে হলো কেউ আগুন ধরিয়ে দিয়েছে। জাহিন ঠোঁটে ঠোঁট চেপে চিন্তিত গলায় শুধালো, কি হয়েছে মা? অয়ন্তীর কি কিছু হয়েছে? তুই জলদি সুস্থ হয়ে ওঠ জাহিন। তোর কাঁধে এখন বিশাল বড় দায়িত্ব। হেলাফেলা করলে চলবে না। নিজেকে সুস্থ রেখে মেয়েটাকে আগলে রাখতে হবে, না হলে মেয়েটা ভেঙে পড়বে। আর এই অবস্থায় সবসময় হাসি খুশি থাকাটা জরুরি। জাহিন অধৈর্য হলো। মায়ের এমন অপ্রাসঙ্গিক কথা যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হয়েছে মেয়েটার? তা না বলে কি উল্টাপাল্টা কথা বলছে আর তাকে চিন্তায় ফেলছে। জাহিন মৃদু চেঁচিয়ে বলল, ওর হয়েছে কি সেটা বলো। এখন হয়নি, তবে আগামীতে হবে। অয়ন্তী প্রেগনেন্ট। তুই বাবা হতে চলেছিস জাহিন। জাহিন ভরকালো, নিরুত্তর রইল। তার দৃষ্টি শূন্যে, ঠোঁট জোড়া আলগা হয়ে এলো। পরপর চোখের পাতা বার কয়েকবার ফেলে জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে বলল, কি? মানে তুমি সত্যি বলছো? জোহরা বেগম মলিন হেসে বলেন, জাহিন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করলো। অবশেষে তার মনোবাসনা পূরণ হলো, কিন্তু নিজের উপর বড্ড বিরক্ত হলো। এ সময় তাকে শয্যাশয়ী হতে হলো। এই যে এখন বড্ড ইচ্ছে করছে এই খুশিতে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে আদরে আদরে ভরিয়ে তুলতে, কিন্তু বর্তমানে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছাড়া কোনো উপায় নেই। বড্ড রাগ উঠছে তার ওই মানুষটার উপরে, যে মানুষটার জন্য আজ তার এই অবস্থা। মায়ের কণ্ঠে ভেসে আসলো, অয়ন্তীকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। মেয়েটার পাগলামি এতটা বেড়ে গিয়েছিল যে বাধ্য হয়ে এই পদক্ষেপ নিতে হয়েছে, না হলে ওর পাগলামিতে বাচ্চাটার ক্ষতি হতে পারত। অয়ন্তী জানে এই বিষয়টা? না, জানানোর সময় পাইনি। জাহিন ধীরে বলল, মা একটা কথা রাখবে? কি? অয়ন্তীকে আমার কেবিনে নিয়ে আসার ব্যবস্থা করো। মানে? প্লিজ মা, এই কথাটা রাখো আমার। জোহরা বেগম বুঝলো ছেলের উত্তেজনা। ম্লান হেসে বলল, দেখছি আমি। জোহরা বেগম চলে যান। মা চলে যেতেই জাহিন হাত দিয়ে বেডে চাপড় মারে, বা হাত দিয়ে কপাল শক্ত করে চেপে ধরে। অনুভব করার চেষ্টা করছে অয়ন্তীর পরিস্থিতি, কতটা চাপে পড়েছে মেয়েটার উপর, যার জন্য ঘুমের ওষুধের দ্বারা ঘুম পাড়িয়ে রাখতে হলো। অয়ন্তীকে জাহিনের কেবিনে শিফট করা হয়েছে। দুজনের বেড পাশাপাশি লাগোয়া করে রাখা। জাহিন অনেক কষ্টে কাত হয়ে শুয়েছে। অয়ন্তী ঘুমে বিভোর। মেয়েটা দিন দুনিয়া ভুলে গেছে। জাহিন চেয়ে আছে অয়ন্তীর ঘুমন্ত চেহারার দিকে। কত নিষ্পাপ মুখখানা, দু চোখের কোনায় কাজল লেপটে আছে। অতিরিক্ত কান্না করার ফলে জাহিন রাগান্বিত হলো। তার বউয়ের কাজল লেপটে দেওয়ার অধিকার একমাত্র তার আছে।
এই চোখের পানির সাহস কি করে হলো তার বইয়ের কাজল লেপটে দেওয়ার? জাহিন আন্টির শরীর থেকে চাদরটা সরিয়ে শাড়ি ভেদ করে উন্মুক্ত পেটে হাত রাখলো। এই ছোট্ট পেটটাতে একটা প্রাণের সঞ্চার হচ্ছে। অধর কোণে ফুটে উঠল হাসি, খুশিতে উত্তেজনায় বুকের ভেতরে ঝড় বইছে। এই বুঝি নব বাবা হওয়ার আনন্দ। জাহিদের খুব ইচ্ছে করছে অধর জোড়া ছুঁয়ে দিতে অনবৃত পেটটাতে, কিন্তু জাহিন এসব ভেবে জোরসে শ্বাস নিল। হাত নিয়ে এলো অয়ন্তীর নরম গালে, নিস্তব্ধ ঘেরা কক্ষে ভরাট কণ্ঠে বলল, অয়ন্তী, আমার বাবুর আম্মু, চোখ দুটো খুলো যান। আর কতক্ষণ ঘুমাবে? অপেক্ষায় আছি তো আমি। অয়ন্তীর সাড়া নেই। কখন উঠবে আর কতক্ষণ ঘুমাবে এই মেয়ে? ধৈর্য যে আর সয় না। জাহিনের ক্লান্ত লাগছে। নার্সের মাঝে একবার চেক করে গেছে। জাহিনের চোখ দুটো কখন যে লেগে গিয়েছে বুঝতে পারেনি। আকস্মিক কারো গোঙানির শব্দ শুনে জাহিন চমকে ওঠে। চেয়ে দেখে অয়ন্তী ঘুমের মাঝে বিড়বিড় করছে। জাহিন হাত বাড়িয়ে অয়ন্তীর গালে রেখে অধৈর্য কণ্ঠে বলল, অয়ন্তী, কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? অয়ন্তী নেতামশাই বলে চেঁচিয়ে উঠে বসলো। লম্বা লম্বা শ্বাস ফেলছে। কোথায় আছে সে? তার নেতামশাই কোথায়? অয়ন্তী বেড থেকে দ্রুত নামতে নেবে, তখনই কিছু একটা ভেবে থেমে গিয়ে পাশ ফিরে তাকাতেই ভড়কে উঠল। অনিমেষ দৃষ্টিতে চেয়ে রইল জাহিনের পানে। বোঝার চেষ্টা করছে এটা সত্যি নাকি ভ্রম। জাহিন নির্বাক রইল। আন্টির ঠোঁট ভেঙে আসছে, এই বুঝি কেঁদে উঠবে। তাই হলো, ঝাঁপিয়ে পড়ল জাহিনের উপর, গলা জড়িয়ে হু হু করে কেঁদে উঠল। জাহিন দাঁতে দাঁত কামড়ে পড়ে রইল। চিনকিনচিন করছে ক্ষতের স্থানটা, কিন্তু ধৈর্য ধরল। মাঝে মাঝে নিজেই অবাক হয় তাই এই অতি ধৈর্যশীল হওয়া দেখে। জাহিন অয়ন্তীর পিঠে আলতো করে চাপড় মেরে বলল, হয়েছে হয়েছে, এবার থামো, আমি ব্যথা পাচ্ছি। অয়ন্তী তড়াক করে সরে বসে। ভুলেই গিয়েছিল জাহিনের ক্ষত স্থানের কথা। অয়ন্তী চোখের জল মুছে ভাঙ্গা গলায় বলল, সরি। একটু সাহায্য করো তো, বালিশ দুটো খাড়া করে রাখো। অয়ন্তী তাই করলো। জাহিন ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো। অয়ন্তী চেঁচিয়ে উঠল, কি করছেন? উঠছেন না কেন? রিল্যাক্স অয়ন্তী, আমি ঠিক আছি। আর এখন আমাকে আরো বেশ ঠিক থাকতে হবে। অয়ন্তী বেকিপের মতো চেয়ে রইল। জাহিন আতশোয়া হয়ে বসলো। অয়ন্তীকে হাত বাড়িয়ে কাছে ডাকলো। অয়ন্তী এগিয়ে আসলো। জাহিন নিরেট কণ্ঠে বলল, আরো। অয়ন্তী কাছে আসলো। জাহিন বুকের সাথে অয়ন্তীকে শক্ত করে গেঁথে ধরলো। এবার বুকে প্রশান্তি ফিরে এলো যেন। পুরো রুম জুড়ে নীরবতা। জাহিন নীরবতা কাটিয়ে নরম গলায় বলল, তুমি জানো অয়ন্তী, আমাদের মাঝে না একজন আসছে। অয়ন্তী ভুরু কুচকে বলল, কে আসছে? একজন স্পেশাল কেউ। অয়ন্তী সরে গেল, সন্দিহান গলায় বলল, স্পেশাল কেউ মানে? জাহিন ভেবে বলল, যাকে আমি আমার নয়নের মণি করে রাখবো। অয়ন্তীর মুখাবয়ব পাল্টে যাচ্ছে। বুকের ভেতরটা দ্রিম দ্রিম করছে। তাদের মাঝে কাকে নিয়ে আসবে জাহিন? জাহিন ঠোঁটের টিপে হেসে বলল, তুমি জানো স্পেশাল মানুষটা আমাদের মাঝেই আছে, কিন্তু তাকে এখন চোখে দেখা যাবে না, তবে কেউ একজন অনুভব করতে পারবে তাকে। অয়ন্তী পুরো রুমটা নজর বুলালো। তারা ছাড়া তো এই রুমে কেউ নেই। আবার কি বলল? চোখে দেখা যাবে না, কিন্তু অনুভব করা যাবে। কিছুই বুঝতে পারছে না অয়ন্তী। জাহিন মুস্কি হেসে অয়ন্তীর পেটে হাত রাখলো। অয়ন্তী অবাক হয়ে তাকালো। জাহিন সুদীর কণ্ঠে বলল, এখানে আছে সে, যাকে তুমি অনুভব করতে পারবে। অয়ন্তী বিস্মিত হয়ে বলল, মানে? তুমি মা হতে চলেছো অয়ন্তী, আর আমি বাবা। আমাদের স্বপ্ন বাস্তব রূপে পরিণত হতে চলেছে অয়ন্তী। অয়ন্তী নিজের পেটে হাত রেখে প্রগাঢ় গলায় আওড়ালো, সত্যি? জাহিন হেসে বলল। অয়ন্তী আবেগে আপ্লুত হয়ে বলল, আপনি খুশি হয়েছেন নেতামশাই? জাহিন অয়ন্তীর কপালে অধর ছুঁয়ে কপালে কপাল ঠেকিয়ে ফিচেল গলায় বলল, আমি খুশি অয়ন্তী, ভীষণ খুশি। আমার 31 বছরের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ উপহারটা তুমি দিয়েছো। এভাবেই কেটে যায় কয়েক মুহূর্ত। এর মাঝে দরজায় টোকা পড়ে। দুজনে দূরে সরে যায়। অয়ন্তীর বাবা মামনিরা এসেছেন। মেয়ের জামাইয়ের দুর্ঘটনার খবর শুনে যত দ্রুত সম্ভব রওনা দিয়েছিলেন, কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে আসতে দেরি হয়েছে। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসলেও মেয়ের মা হওয়ার খবরটা পেয়ে খানিকটা আনন্দিত হন, কিন্তু মেয়ে আর জামাইকে সুস্থ দেখে অনেকটা স্বস্তি ফিরে পান। এবার আল্লাহ আল্লাহ করে জীবনের আগামী পথগুলো যেন মসৃণ